বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। জুই ফের কামড়ে ধরলো আয়নের বুকের পাশ। একটার পর একটা নির্লজ্জ কথাবার্তা বলে যাচ্ছে এই অসভ্য ডাক্তার। সে কেন নজর দিবে একটা পুরুষ মানুষের ইজ্জতের দিকে? যা তা কথা বলে শুধু জুইকে হেনস্থা করাই এই লোকের কাজ। জুই ছাড়া পাওয়ার জন্য ছটফট করে বলল, ছাড়ুন আমায়। বললে হলে ছেড়ে দেবো? এত সোজা? আমাকে মুড নেই, আপনাকে পালিয়ে যেতে দেবো? সদবোধ বলতে একটা কথা আছে না জয়ী, 2 কামড়ের বদলে 4 কামড় তো প্রাপ্য আমার কাছ থেকে আপনি। চলুন হিসাব নিকাশ কষি আবার। আয়নের গাড়িটি এসে থামলো আশুগঞ্জ উজানভাটি হোটেলে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে, যেখানে পূর্ব থেকেই তার জন্য রুম বরাদ্দ ছিল। আয়ন বের হয়ে জুঁইকেও বের করলো গাড়ির দরজা খুলে। ইতস্তত জুঁই প্রচণ্ড অস্বস্তি বোধ করলো যখন দেখলো আয়নের গাড়িটি এই মধ্যে রাতে হোটেলে আসতে। বিষণ্ণ জুঁইয়ের ডান হাতটি নিজের বাম হাতে চেপে ধরে সামনে এগুলো আয়ন। চারপাশটা জুঁইয়ের বেশ পরিচিত, নিজের এলাকা বলে এখানে আশেপাশে পরিচিত মানুষজনও থাকতে পারে। এজন্য ভয়ও পেল সীমাহীন। ভয়ে তীব্র উত্তেজনায় জুঁই মাথার ঘোমটা টেনে নিল আর একটু। মুখে ওয়ান টাইম মাস্কটি পরা আয়ন পরিয়েছে। আয়ন জুঁইকে নিয়ে কাউন্টার ডেস্কের দিকে রুমের চাবি নিয়ে গেল নিজের জন্য বরাদ্দকৃত রুমটির মধ্যে। রুমের লক খুলে ভেতরে প্রবেশ করেই আয়ন রুমের লাইট জ্বালিয়ে জুঁইয়ের দিকে তাকালো। প্রচণ্ড অস্বস্তিতে জুঁইয়ের কপালে চিকন ঘাম আয়নের চোখে পড়তেই কপাল কুঁচকায় সে। জুঁইয়ের নার্ভাসনেসটা বুঝতে না পেরে পকেট থেকে ওয়ালেট ফোন বের করে খাটের পাশে ছোট টেবিলের উপর রাখতে রাখতে বলল, জুই, আপনি কি কোনো কারণে নার্ভাস? এনিথিং রং? চমকে তাকালো আয়নের দিকে জুঁই। এতক্ষণ যাবৎ বেখেয়ালিভাবে হোটেলের ভিআইপি রুমটা পর্যবেক্ষণ করছিল সে। আয়নের হঠাৎ ডাকে চমকে ধ্যান ভাঙে। আয়নের দিকে আতঙ্কিত চোখে তাকিয়ে শুকনো ঢোক গিলল। সে নার্ভাসের থেকে এই মুহূর্তে ভয়ার তো বেশি। আয়নের বলাতে এখানে এসেছে ঠিকই, তবে জুঁইয়ের বিন্দু মাত্র ধারণা ছিল না আয়ন তাকে হোটেল রুমে নিয়ে আসবে। জুঁই ভেবেছিল হয়তো রাতের নির্জন পরিবেশে দুজন একা রাস্তায় ঘুরে বেড়াবে এবং সকাল হওয়ার আগে ওকে বাসায় পৌঁছে দেবে। কিন্তু এখন আয়ন ওকে হোটেল রুমে নিয়ে আসাতে প্রচণ্ড অস্বস্তি বোধ করছে, ও ভয়ও পাচ্ছে। আয়নকে ভালোবাসে না তা না, কিন্তু অসময়ে হুটহাট করে কিছু করতে চায় না। ও সবটা সুন্দরভাবে চায়, পরিবারকে জানিয়ে সামাজিক মোতাবেক ভালোবাসার মানুষটিকে নিজের করে চায়। এখন এসবের জন্য প্রস্তুত নয় সে। জুঁই ভয়াত মুখ করে এলোমেলো দৃষ্টি ফেলল ফ্লোরে। আয়ন নিজের করার প্রশ্নের উত্তর না পেয়ে এগিয়ে আসলো জুঁইয়ের দিকে। হাতটা বাড়িয়ে জুঁইয়ের মুখের মাস্ক খুলে নিতে চাইলে তৎক্ষণাৎ জুঁই 2 চোখ খিঁচে বন্ধ করে এক নিঃশ্বাসে বলে, প্লিজ প্লিজ, আমার এসবের জন্য সময় চাই। আমাকে একটু সময় দিন প্লিজ। সব কথা উপেক্ষা করে জুঁইয়ের মুখের মাস্ক খুলে হাতে নিয়ে আয়ন কপাল কুঁচকে প্রশ্ন করলো, কিসবের জন্য সময় চাই জুই? কিসের কথা বলছেন? আর এত সময় নিয়ে কি করবেন? একটা মা। আয়নকে বলতে না দিয়ে জুঁই অস্বস্তিতে হাঁসফাঁস করে বলল, আমার কিছু সময় লাগবে ডক্টর। এইভাবে এলোমেলোভাবে সম্পর্ক করলে সবাই খারাপ চোখে দেখবে আমাদের। তাছাড়া এসবের জন্য আমি এখনো প্রস্তুত নই। জুঁইয়ের কথা সারমর্ম বুঝলো আয়ন। হতবুদ্ধ আয়ন ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল জুঁইয়ের দিকে। সে আসলে মাস্ক খুলতে এত সময় নেবে কেন এই কথাটি বলতো, অথচ সামান্য পিচ্ছি একটা মেয়ে কত দূর অব্দি চলে গেল। মেয়েটাকে এত বেশি বুঝতে কে বলে? একটু কম বুঝলে হয় না? তখন না হয় আয়ন হাতে কলমে শিখিয়ে পড়িয়ে নিত, তবে এই বুঝদার বইয়ের বেশি বোঝাতেও মজা আছে। এখন বেশি বোঝার সুবিধাটা নেবে আয়ন। দুষ্টু হেসে এগিয়ে গেল আয়ন, ঝুঁকে পড়ল জুঁয়ের মুখের ওপর। এসেছিল বুঝি আপনার মনে? সারাদিন আমাকে নিয়ে নেগেটিভ ফিল করেন আর আমার ভার্জিনিটির দিকে কোনো চোখ দেন। ইস, আমি তো আর ইজ্জত নিয়ে বাসায় ফিরতে পারবো না। আয়নের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে জুঁই বলে, মোটেও বাজে কথা বলবে না। আমি আপনার মতো নির্লজ্জ নেই, বরং
আমার মাথায় সব সময় সাধু চিন্তা ভাবনা ঘুরে আপনাকে নিয়ে। আমি মোটেও আপনাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করি না, বরং সবসময় ভালো চোখে দেখি আপনাকে। সর্বনাশ তুই, স্বামীকে ভালো চোখেই দেখে স্ত্রীদের সিস্টেমে সমস্যা থাকে, তার মানে আপনার সিস্টেমের সমস্যা আছে। নিজের কথায় নিজেই ফেঁসে গেল জুঁই। চালাক জুঁই বেকুব বনে গিয়ে আমতা আমতা করে এক আঙুল দেখিয়ে বলে। দেখুন, আয়ন জুঁইয়ের মুখ থেকে দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকিয়ে বলে। দেখান। আয়নের দৃষ্টি বুঝে হতভম্ব জুঁই নিজের থেকে ধাক্কা দিয়ে আয়নকে দূরে সরিয়ে কপাট রাগ দেখিয়ে বলল। অসভ্য লোক। জুঁইয়ের মুখে অসভ্য লোক কথাটা শুনে আলতো হাসলো আয়ন। জুঁইকে স্বাভাবিক করতে ফের এগিয়ে গেল টেবিলের সামনে। আর কথা বাড়ালো না, শুধু হাসলো মুড়ে মুড়ে। হাতের ঘড়িটা টেবিলে খুলে রেখে ফোনটা হাতে নিল। জুঁইয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল। নিন, ফিয়াকে ফোন করে বলে দিন আপনি সকালে বাসায় যাবেন, ওকে ঘুমিয়ে পড়তে বলুন। রাতে বাসায় যাব না আমি। না। যদি বাসায় কেউ আমাকে খুঁজে তাহলে? তাহলে ফিয়া সেটা সামনে নেবে। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু ফোন করে বলে দিন আসতে পারবেন না, বাকিটা ফিয়া নিজেই বুঝে নেবে। জুঁই কথা না বাড়িয়ে কাঁপা কাঁপা হাতে ফোন নিল। আয়নের কথাগুলো সঠিক মনে করে ঠিক তাই বলল ফিহাকে। আশ্চর্যের বিষয় হলো ফিহা একটা পাল্টা প্রশ্নও করলো না জুঁইকে। এই রাতে কেন বাসায় যাবে না, কোথায় থাকবে কিছুই জানতে চাইলো না, বরং সাবধানে থাকিস বলে ফোন রেখে দিল। জুঁই কথা বলতে বলতে আয়ন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। জুঁইকে ফ্রেশ হতে পাঠিয়ে রুমে খাবার আনতে বলল। আয়নও আসার সময় খাবার অর্ডার করে এসেছিল নিচে। আয়ন সোফায় বসে প্লেটে খাবার বাড়তেই জুঁইও ততক্ষণে ফ্রেশ হয়ে আসলো। আয়ন খাবারের জন্য জুঁইকে ডাক দিতেই জুঁই নাকচের দ্বিধায় বলল। আমি রাতে খেয়ে ঘুমিয়েছিলাম, আপনি খান। আমি খাবো না। রাতে একবার খেলে আবার খাওয়া যায়। আসুন আমার পাশে বসুন, অপেক্ষা করছি আমি। অস্বস্তিতে জুঁইয়ের আয়নের পাশে বসে অল্প স্বল্প খেলো। আয়ন খেলো পেট ভরে। প্রচুর খিদা লেগেছিল তার। দুপুর থেকে না খাওয়া দাওয়া শেষে স্টাফ দেখে সবকিছু বাহিরে পাঠালো। আয়ন কিছু কারণের জন্য অল্প সময়ের জন্য নিচেও গেল। মিনিট 10-এর ভিতর রুমে ফিরে দেখলো জুঁই আশেপাশে কোথাও নেই। ওয়াশরুমের দরজা বাহির থেকে বন্ধ দেখে কপাল কোঁচকালো আয়ন। এদিক সেদিক না তাকিয়ে সোজা গেল বারান্দায়। আবছা আলোয় দেখলো জুঁই থাই গ্লাস ধরে বারান্দায় দাঁড়িয়ে আছে। আয়ন নিশ্চুপ হয়ে পাশে গিয়ে দাঁড়ালো। জুঁইয়ের দৃষ্টি অনুসরণ করে কুয়াশাময় কালো আকাশের দিকে তাকিয়ে সরাসরি বলল। জুই, আমি আপনার বাবার সাথে কথা বলতে চাচ্ছিলাম আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে। আমাদের উচিত এখন আমাদের সম্পর্ক জানাটা। জুঁই চমকে তাকায় আয়নের দিকে। উত্তেজনার ভয়ার্ত গলায় বলল। প্লিজ এখন না, আরও কিছুদিন সময় যাক। বাবা হঠাৎ করে এমন একটা বিষয় শুনলে কষ্ট পাবেন। আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। মায়ার বিয়েটা সবে মাত্রই শেষ হলো। এখন আমি বাবার পাশে না থাকি তাহলে তিনি আরও ভেঙে পড়বেন। প্লিজ ডক্টর, আরও কিছুদিন যাক। এখন কি বলে ঠিক হবে না বাবাকে? জুঁইয়ের কথা বুঝলো আয়ন। সাদরে মেনেও নিল, কিন্তু শর্ত দিল যতদিন আয়ন জুঁইয়ের পরিবারকে তাদের বিয়ের বিষয়টা না জানানো হচ্ছে ততদিন জুঁই আজকের মতো করে ঠিক এইভাবে রোজ আসতে হবে আয়নের ডাকে এই হোটেল রুমে। জুঁই তার বউ, সেই জন্য তার হক আছে বলে দাবি করলো। কিছু না হোক অন্তত একসাথে ঘুমানোর দাবিটা করলো আয়ন। জুঁই না করতে গিয়ে দ্বিধায় পড়ে গেল। পুনরায় আয়নের কথার প্যাঁচে ফেঁসে গেল। বাধ্য হয়ে রাজিও হলো, আসবে বলে ওয়াদাও করলো। আয়ন খুশিতে ঠাস করে জুঁইকে কোলে তুলে নিল। হতভম্ব জুঁই বিষয়টি বুঝতে বুঝতে আয়নকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। জুঁইয়ের অবাকতার মধ্যে দিয়ে আয়ন হাত বাড়িয়ে রুমের লাইট নিভিয়ে দুজনের গলা অবধি ব্ল্যাঙ্কেট টেনে নিল। জুঁইকে টেনে নিজের বুকে নিয়ে জাপটে জড়িয়ে ধরে পড়ল। ছটপট করবেন না জুই, আপনার পিড়াপিড়িতে আমার সবগুলো শীতের রাত শুকনো মুখে একাকিত্বে কাটছে বউ থাকতেও। তাই এবার থেকে আমি আর সিঙ্গেল ঘুমাবো না, মিঙ্গেল যখন হয়েছে তখন তার মজাটাও নিব আমি। দুপুরের শেষ ভাগ, বিকাল 3টা। মায়া মন খারাপে আজ কলেজে আসতে হলো। ফিহার বিয়ের পর থেকে পড়াশোনার সাথে দর্শন নেই ওর। বিচ্ছেদ, বিয়ে করে পার হওয়া দীর্ঘ 1.5 মাসের ঊর্ধ্বে লেগেছে, কলেজে আসেনি।
বিচ্ছেদ, বিয়ে করে পার হওয়া দীর্ঘ ১.৫ মাসের ঊর্ধ্বে কলেজে আসেনি মায়া। তাই আজ বিয়ের ৫ম দিনের মাথায় হেনা খান তাড়িয়ে পাঠালো কলেজে। এতে হৃদের সম্মতি ছিল মায়ার পুনরায় কলেজে আসা নিয়ে। এমন না মায়া আর পড়াশোনা করতে চায় না, কিন্তু আরও কটা দিন যেত, নিজের বিয়ের আনন্দটা পুরোপুরি শেষ হতো, তারপর না হয় আস্তে ধীরে কলেজে আসতো সে। কিন্তু মায়ের মন খারাপটা কেউ বুঝলো না। ধরে বেঁধে এক গাদা বডিগার্ড দিয়ে পাঠালো কলেজে। মায়া সারাদিন মন খারাপে ক্লাসগুলো শেষ করলো টিয়া ছায়ার সাথে। হৃদকে ভীষণ মিস করছে কেন জানি। ৩টার দিকে মায়া ক্লাস শেষ হতেই টিয়া ছায়া থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসলো। ড্রাইভারকে বলেই হৃদের অফিসের দিকে গেল। উদ্দেশ্য হৃদের সাথে দেখা করা, কিছু সময় থেকে ফের বাসায় চলে যাবে। মায়ের পিছন পিছন বডিগার্ডের গাড়িটাও ছুটলো। ১৫-২০ মিনিটের মধ্যে হৃদের অফিসেও পৌঁছে গেল। মায়া গাড়ি থেকে নেমে কাঁধে নিজের কলেজের ব্যাগটি চাপিয়ে এগুলো সামনে। লিফট ধরে ৩ তলায় উঠে ডানে মুড়ল। হৃদের অফিসটি মায়া বেশ চেনা। এর আগেও দুবার এসেছিল এখানে হেনা খান ও আরাফ খানের সাথে, তাই জানা আছে কোথায় কি। দুপাশে সারিবদ্ধভাবে রাখা ডেস্কে বসে অফিসের স্টাফরা কাজ করছিল। হঠাৎ হাঙ্গামায় তাদের মনোযোগ নষ্ট হয়। চোখ তুলে তাকাতেই দেখলো দুজন অফিস পিয়ন একটি বোরখা পরিহিত মেয়েকে আটকাচ্ছে সামনে যেতে। বারবার মেয়েটির হাত ধরতে চাইলে মেয়েটি পিছিয়ে যাচ্ছে। নিজের হাত তাদের কাউকে ধরতে দিচ্ছে না। তাই পিয়নগুলো ব্রাউন রঙা মোটা লাঠি দেখিয়ে মেয়েটাকে মারার উদ্দেশ্যে তাড়া করে বের করে দিতে চাচ্ছে অপরিচিতা ভেবে। কিন্তু মেয়েটি যেতে চাইছে না বলেই এত হাঙ্গামা হচ্ছে সেখানে। অফিসের উপস্থিত স্টাফরা সবাই কাজ ছেড়ে সেদিকেই তাকিয়ে আছে আর কৌতূহলবশত কানাঘুষা করছে। মায়া বারবার বলছে সে ভেতরে যাবে, হৃদের সাথে দেখা করবে, সে হৃদের স্ত্রী। কিন্তু মায়ের কথা বিশ্বাস করছে না পিয়নগুলোর দুজনেরও একজন। তারা জানে হৃদ খান বিয়ে করেছে, তবে মায়াকে নয়, বরং মেহু আবদুল্লাহকে। অত্যাধুনিক মডার্ন মেয়ে মেহু আবদুল্লাহ। মেহু নিজেই তো অফিসের সবার কাছে হৃদের গার্লফ্রেন্ড ও ভবিষ্যৎ বউ বলে দাবি করেছিল, জানিয়েছিল তারা বিয়ে করবে খুব শিগগির। তাই হলো, হৃদের সাথে মেহু আবদুল্লারই বিয়ে হলো। যদিও তারা কেউ মেহুকে রিসেপশন পার্টিতে দেখেনি বউ হিসেবে, কিন্তু তাতে কি, জানে তো মেহুই হৃদ খানের বউ। তাছাড়া বোরখা পরিহিত টাইপের কোনো মেয়েকে কখনোই একজন উচ্চ বিলাসহীন গ্যাংস্টার বউ বানাবে না। নিশ্চয়ই মেয়েটি মিথ্যা বলছে তাদের, নয়তো কোনো শত্রুপক্ষের হয়ে মেয়েটি তাদের এই অফিসে ঢুকতে চাইছে। তাই মেয়েটিকে সহজে ছেড়ে দিলে হৃদ খান রেগে যেতে পারে তাদের উপর। তাই সাবধানতা অবলম্বন করে মায়াকে আরও আটকে দেয়, যেতে দিচ্ছে না ভেতরে। মায়াও নিজের চেহারা তাদের দেখাচ্ছে না পর্যন্ত, যার ফলে সব কিছু তালগোল করে ফেলে সবাই। মায়া যদি অফিস বয়দের নিজের চেহারাটা দেখাতো তাহলে এতটা তালগোল হতো না পরিস্থিতি, কারণ তারা সবাই মায়াকে চেনে। হেনা খানও আরাফ খানের সাথে এই অফিসে আসতে দেখেছে 2বার, কিন্তু তখন মায়া বোরখা পরতো না, সাধারণ কলেজ ড্রেসে আসতো। হাঙ্গামায় পরিস্থিতি বেগতিক। আসিফের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখে একজন বয়স্ক পিয়ন লাঠি বাড়িয়ে বাড়ি মারল মায়ার বাহুতে। মায়া ব্যথায় অপমানে ফুপিয়ে কেঁদে ওঠে, কিন্তু পিছিয়ে যায় না। এবার বিশৃঙ্খলা বেশি হওয়ায় বেশ কিছু স্টাফ এলোমেলোভাবে উঠে পড়ল, এগিয়ে গেল সেদিকে, ভিড় জমালো। মায়া অপমানে ঘুরে মাথা নত করে কাঁদতে থাকলো। মায়ার সাথে আক্রত বডিগার্ডরাও সাথে আসেনি, সবাই নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে। পরিস্থিতি যখন খারাপ তখন হৃদ ও আসিফ বের হয়ে আসে কক্ষ ছেড়ে। বিরক্তিতে মেজাজ ছিটকে আছে হৃদের। অযথা কারণে কাজের ব্যাঘাত পছন্দ না তার, কিন্তু শোরগোলের জন্য বারবার মনোযোগ নষ্ট হচ্ছে তার। বাধ্য হয়ে বের হলো কি হয়েছে দেখতে, কিন্তু আসিফের স্টাফদের এলোমেলো হয়ে সামনে ভিড় জমাতে দেখে রাগে কটমট করে তাকায় সেদিকে। যারা যারা হৃদের আগমন বুঝেছে তারা সবাই ছিটকে দৌড়ে গিয়ে নিজেদের ডেস্কে বসে কাজে মনোযোগী হতে চাইল। হৃদ রাগে কটমট করে সামনের দিকে এগোয়। ছোটখাটো ভিড়ের জন্য স্পষ্ট বুঝতে পারছে না কিছু, কিন্তু পিয়নের ধমকা ধমকিতে বুঝলো একজন
বুঝলো কাউকে শাসানো হচ্ছে জোর তালে। হৃদের পিছন পিছন আসিফও এগুলো। পিয়নগুলোর একজন ফের রাগান্বিত হাতে লাঠির সাহায্যে মায়াকে ধাক্কা মারলো বের করে দেওয়ার জন্য। মায়া কাঁচের দরজার সাথে মিশে যেতেই হৃদের চোখ হয়ে পড়লো সবটা। স্পষ্ট হলো ছোট ভিড়ে দাঁড়িয়ে থাকা বেগুনি রঙা বোরকা পরিহিত মায়াকে। হৃদ চমকায়। একজন পিয়ন ফের মায়াকে লাঠি উঠিয়ে মারতে চাইলে মুহূর্তে চিৎকার করে ডাক ছাড়লো হৃদ। এই উপস্থিত সবাই কেঁপে উঠে পিছন ফিরে তাকাতেই হৃদ মুহূর্তেই ছুটে গেল সেদিকে। এক হাতে মায়াকে জাপটে নিজের বুকে জড়িয়ে নিয়ে অপর হাতটি চালালো মায়াকে আঘাত করা পিয়নটির গলায়। দক্ষ হাতে ঠেসে ধরলো কাঁচের দেওয়ালের সাথে। তৎক্ষণাৎ নিঃশ্বাস রুদ্ধ হওয়া পিয়নটি ছটফট করে হৃদের হাত থেকে বাঁচতে চেষ্টা করলো। হৃদ হিংস্র গর্জন ছেড়ে বলল, হারামের বাচ্চা মরার পাকটা গজাইছে। সাহস কি করে আমার কলিজা আঘাত করে? জানের মায়া নেই? মরার এত তারা যে সোজা আমার কলিজা ধরে টানাটানি করিস? এত সাহস তোর? হৃদের গর্জে ওঠা দাপটে চুপসে যায় সবাই। মায়া দু হাতে হৃদের পেট জড়িয়ে ধরে অপমানে ঘুরে ডুকরে কাঁদে। হৃদের বারন্ত রাগে উত্তেজনা দেখে সবাই ভিড় ছেড়ে ভয়ার্ত মুখে এক পাশে গিয়ে দাঁড়াতেই হৃদ পুনরায় ডাক ছাড়ে দক্ষ হাতে পিষ্ট করে অর্ধবয়স্ক লোকটির গলা। পরিস্থিতি অনুকূল বুঝে মায়া ভয়ার্ত ভঙ্গিতে হৃদের পিঠে শার্ট শক্ত করে খামচে ধরে মুখ লোকায় হৃদের প্রশস্ত বুকের মাঝে। কান্না ভেজা গলায় বলে, আমার ভয় করছে মিস্টার ভিলেন, প্লিজ ওনাকে ছেড়ে দিন না। পিয়ন কাকু আমাকে চিনেননি তো, সবটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। প্লিজ ওনাকে মারবেন না, ছেড়ে দিন। মায়া কথাগুলো হৃদের কান অবধি গেলেও মস্তিষ্ক শান্ত করতে পারেনি। তার বউকে মারা মানেই ঘোর অপরাধ। সে পাপী হতে পারে, কিন্তু তার বউ তো পূর্ণ। তাহলে তাকে কেউ কেন মারবে? কেন হৃদের কলিজা ধরে টানাটানি করবে অন্য কেউ? এই আঘাতগুলো তার অবুঝ বউকে নয়, বরং তাকে মেরেছে মনে হচ্ছে। ভিতর থেকে তীব্র হিংস্র সত্তাটা লাফাচ্ছে তার অবুঝ বউয়ের আঘাতকারীকে এক নিমেষেই মেরে ফেলতে। সে ছেড়ে দেওয়ার পাত্র নয়, ছাড়তও না। কিন্তু মায়ার ডুকরে কাঁদার আকুতিতে কলিজা নড়ে ওঠে তার। ধাক্কা মেরে লোকটিকে ফেলে দিয়ে মায়াকে কোলে তুলে নেয় চট করে। মায়াকে নিয়ে কক্ষে যেতে যেতে পিছনে দাঁড়িয়ে থাকা আসিফকে উদ্দেশ্য করে চিবিয়ে চিবিয়ে হৃদ বলে, নেক্সট মুহূর্তে যেন এদের দুটোর কাউকে আমার অফিসের দৃশ্যমানে না দেখে আসিফ। তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি জানায় আসিফ। জি ভাই। রাগ জেদ নিয়েই মায়াকে কোলে করে নিজের কক্ষে ঢুকে রুম লক করে দিল। মায়াকে ডেস্কের সামনে দাঁড় করিয়ে টেনে কাঁধ থেকে কলেজ ব্যাগটি খুলে টেবিলের ওপর রাখলো। মায়াকে আঘাত করা সেই হাতের বাহুটি টেনে হৃদ দেখতে চাইলো, কিন্তু মায়া বোরখা পরিহিত থাকায় দেখতে সুবিধা করতে পারছে না বলে হৃদ এক টানে হিজাব ধরে খুলে ফেললো। তৎক্ষণাৎ অস্থির হৃদ এতেও মায়ার বাহু চেক করতে পারছে না বলে মায়ার বোরখার গলার কাছে 3টা বোতাম ছাড়িয়ে টেনে খুলে নিল মায়ের মাথা গলিয়ে বোরখাটি। কিন্তু এতেও হৃদ সুবিধা করতে পারছে না। মায়ের ভিতরে লম্বা হাতার জামাটি দেখে মেজাজ চড়ে ওঠে তার। রাগি কটমট করে মাকে দেখে তিক্ত কণ্ঠে বলে হৃদ, বাল, এত কিছু কেন পড়ছ? খোলাখুলি শেষ হচ্ছে না? দেখি পেছনে ঘুরো। মায়ের সম্মতি না নিয়েই নিজেই মায়াকে পিছন ঘুরিয়ে এক টানে জামার চেন খুলে কোমরে নামিয়ে দিল। লজ্জায় আড়ষ্ট মায়া তৎক্ষণাৎ হৃদকে বাধা দিতে চাইল। হৃদ সেটা অবজ্ঞা করে মায়ার বাম কাঁধ পেরিয়ে জামাটি টেনে বাহুর নিচে নামালো রাগান্বিত হাতে। উন্মুক্ত মায়ার হাতের বাহুটি চেক করতে লাগলো অস্থির ভঙ্গিতে। শক্ত মোটা লাঠির বাড়িতে মায়ের বাহুতে টকটকে লাল রং ধারণা করে ফেলেছে ততক্ষণে। হৃদের বুকে জ্বলে উঠল মায়ার ব্যথায়। অশান্ত হলো মন পাড়া। মায়ার সামান্য ব্যথাও যেন প্রচণ্ড ঘায়েল করে হৃদকে। অস্থিরের ন্যায় পাগল হয়ে যায় হৃদ। কাতর ভঙ্গিতে ঝুঁকে পড়ে মায়ার ফর্সা বাহুতে। ব্যথিত জায়গায় অসংখ্য ভার ঠোঁট ছুঁয়ে দিশেহারা করে তোলে মায়াকে। বেখেয়ালিতে মায়া শিহরিত হয়ে হৃদের কাঁধে শার্টের কোনা আঁকড়ে ধরে কম্পিত হাতে। ভেজা কাঁপা স্বরে বলে, কি করছেন চারুন? বিরক্তিতে চোখ তুলে তাকালো হৃদ। প্রসঙ্গ পাল্টিয়ে মায়াকে শাসিত গলায় বলল, এখানে কেন এসছো? হৃদের ধমকে ঘোর অপমান বোধ করলো মায়া। সে না হয় একটু মিস করছিল বলে এখানে একা চলে এসেছে, তাই বলে এইভাবে অপমান করবে?
অপমানে ঘুরে চোখের পাতা ফের ভিজল। রাগে দুঃখে হৃদকে বলল, মিস করছিলাম বলেই তো এসেছি। আজকের পর আর আসবো না। আপনার অফিসে যান, এক্ষুনি চলে যাব আমি। মায়া চলে যেতে নিলে হৃদ ফের বাহু টেনে ধরে আটকায়। ব্যথিত জায়গায় হৃদের শক্ত হাতে চাপ পড়তেই মা মৃদু স্বরে চিৎকার করে ওঠে ব্যথায়। হৃদ তৎক্ষণাৎ হাত ছেড়ে দিল। অস্থির চোখ দুটো স্থির করলো মায়ার লাল কালচে হয়ে ওঠা বাহুর ব্যথায়। হৃদ ক্ষুব্ধ গলায় বলল, দারোয়ানদের বললে না কেন তুমি আমার বউ? বলেছিলাম তো। বড় বড় ছাড়নি হারিবের বাচ্চারা। মায়া ধীরে মাথা বোধক নাড়ালো। হৃদ রাগে তেতে উঠলেও মায়ের কান্না ভেজা চোখ দেখে থেমে গেল। টেবিলের ফাইল এক পাশে সরিয়ে মায়ের কোমর ধরে তৎক্ষণাৎ সেখানে বসালো। মায়াকে টেবিলের উপর পা ঝুলিয়ে বসিয়ে হৃদ চেয়ার টেনে বসলো মায়ের মুখোমুখি। লজ্জায় আড়ষ্ট মায়া ডান হাতে টেনে বাম কাঁধের কাপড়টি বাহুর নিচ থেকে উপরে তুলে নিল। মায়ের হাবভাবে হৃদ কপাল কুঁচকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের লজ্জা মিশ্রিত চেহারাটা দেখে হাত বাড়িয়ে বক্স খুলে টিস্যু নিল। হৃদের ভাবমূর্তি বোঝা দেয়, রাগ, বিরক্তি, গম্ভীরতা সব কিছু যেন প্রকাশ পাচ্ছে তার আচরণে। হৃদ টিস্যু চেপে আলতো হাতে মায়ের ভেজা চোখের পাতা ও গাল মুছে দিল নরম হাতে। অপর একটি টিস্যু নিয়ে মায়ের নাকের পানিও মুছতে মুছতে হৃদ নরম গলায় বলল, তুমি এখানে আসবে আমাকে বললে না কেন? ফলে এত সব ঝামেলা হতো বলো। হৃদের দিকে তাকিয়ে মায়া মিহি সুরে শুধায়, কিভাবে বলবো? আমার কাছে কি ফোন আছে? ড্রাইভারের বডিগার্ড বলতে তারা তোমাকে ফোন দিত, তাদের ফোন থেকে আমাকে কেন ফোন করলে না? আমি অন্যের ফোন থেকে ফোন করব না। আমার একটা ফোন দিন না। ছায়া, টিনা, এমনকি জুইয়েরও তো ফোন আছে, শুধু আমারই নেই। আমি তো ফোন দিয়ে অন্য কিছু করব না, শুধু আপনার সাথে কথা বলবো। তারপরেও দিন না একটা ফোন কিনে প্লিজ। মায়া কথায় হৃদ নাকচ স্বরে বলল, একদম না। সবার সব কিছু থাকলে যে তোমার সেটা থাকতে হবে এমনটা না। তোমার কোনো ফোন টোনের দরকার নেই। এমনিতে বিয়ে সংসার করে পড়াশোনা আকাশে উঠাইছ, এখন তোমার হাতে ফোন দেওয়া মানে বাকি পড়াশোনাটাও শেষ করা। সারাদিন ফোন নিয়ে পড়ে থাকবে তুমি। তাছাড়া সবাই তোমার মতো বিয়ে করে সংসারে হয় না, তাই বাকিতে অজুহাত দেখাবে না আমাকে। আগে ইন্টার পাস করো কোনো রকম, তারপর সারা জীবন ফোন চালাতে পারবো। এখন আমার সাথে কথা বলার প্রয়োজন হলে হয় অফিসে চলে আসবো, নয়তো ড্রাইভার বা অন্য কারো ফোন থেকে ফোন করলে আমি নিজে যাবো তোমার কাছে। তারপরও ফোনের কোনো দরকার নেই। হৃদের কথা বেশ পছন্দ হলো না মায়ের। ক্ষুব্ধ মনে বলল, আপনি সব সময় আমার সাথে এমন করেন কেন? কোনো কিছু করতে গেলেই না করেন। তোমার শত্রু আমি, তাই এমন করি। হয়েছে এবার দেখে দেখা হাতটা। হৃদ ফের মায়ার কাঁধে জামা টেনে উন্মুক্ত করলো হাতের বাহু। অস্বস্তিতে মায়া হৃদকে বাধা দিতে চাইলে হৃদ চোখ রাঙিয়ে তাকায়। লজ্জায় মায়া নতজাত হয়ে অপর হাতে বুক বেঁধে কাঁধ আঁকড়ে ধরে। সবকিছু উপেক্ষা করে হৃদ মায়াকে কোলে তুলে নিয়ে গেল হৃদের রেস্ট রুমে। মায়াকে নিজের বিছানায় বসিয়ে রুমের ফ্রিজ থেকে আইস প্যাকটি নিয়ে মায়ার হাতে আলতো ঘষতে ঘষতে বলল, কিছু খেয়েছো? কখন? দুপুরে টিফিন টাইমে। এখন কিছু খাবে? অর্ডার করব? আচ্ছা। ওকে, আসরকে বলে দিচ্ছে তোমার জন্য অফিস ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসবে। তুমি রেস্ট করো এখানে, কেমন? আপনি থাকবেন না আমার সাথে? আপাতত না, কিছুক্ষণ পর আমার একটা মিটিং আছে, সেটা শেষ করেই চলে আসবো। এখানে টিভি আছে, প্রয়োজনে আরও জিনিসপত্র রাখা আছে, চাইলে ঘুমোতে পারো একটু। এমনিতেই আমার জন্য রাতে ঘুমোতে পারো না, এখন ঘুমানোটা বেস্ট হবে। তুমি উঠতে উঠতে আমি দ্রুত চলে আসবো, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। হৃদ মায়ার সাথে আরও কিছুক্ষণ থেকে চলে যায় মিটিংয়ের জন্য। যাওয়ার আগে মায়ের কপালে উষ্ণ আদর করে গেল। এর ভেতরেই আসিফ একজন মেয়ে স্টাফ দিয়ে মায়ার জন্য ট্রে ভরে খাবার পাঠালো। বেশ সময় নিয়ে মায়া খাবার খেতে খেতে টিভি দেখলো। অলসতায় একটা সময় ঘুমিয়ে পড়লো। ঘুম ভাঙলো প্রায় 2 ঘন্টা পর হঠাৎ নিঃশ্বাস আটকে আসায়। মায়া গোঙালো। ছটফট করে নড়তে গিয়ে বুঝতে পারলো কারো শক্ত বাহুবন্ধনে আবদ্ধ। আতঙ্কিত মায়া ঘুমের রেশ পুরোপুরি কাটিয়ে চোখ মেলে তাকাতে বুঝলো তার নিঃশ্বাস আটকে আসার কারণ হলো হৃদ।
মায়ার গোঙানিতে ছটফট করেও যখন হৃদকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরাতে সক্ষম হলো না, তখন মায়া হাত পা ছোটাতে চাইলো ছটফট করে, কিন্তু এতেও বাধা দেয় হৃদ। মায়ের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে ঠোঁট ছেড়ে গলায় নেমে যেতেই হাঁপিয়ে উঠে মায়া বুক ভরা নিঃশ্বাস টানলো নিজের মাঝে। হৃদের মতলব বুঝতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করে আতঙ্কিত গলায় বলল, প্লিজ প্লিজ, না না, মরে যাব। আমার সকালের চুল এখনো ভেজা, শুকায়নি। ইস, আমার লজ্জা লাগছে, ছাড়ুন। উফ। মায়া ব্যাকুলতা দেখে হৃদ প্রসন্ন হাসলো। মায়াকে ছাড়লো না, বরং হাতের বাঁধন আরো দৃঢ় করে মায়াতে মত্ত হতে হতে নেশাময় গলায় বলল, কি করব বলো বউ? তোমাকে দেখলেই আমার মতলব নড়ে যায়। তখন রাত আর দুপুর সময়টা মনে থাকে না, শুধু তুমি ছাড়া। আজকাল তোমাকে দেখলে কন্ট্রোল হারিয়ে বসে। সত্যি বলছি বউ। সম্পর্কে গভীরতা বাড়ে অটুট বিশ্বাস আর ভরসা থেকে, কিন্তু সেই বিশ্বাসের জং ধরলে মরীচিকার ন্যায় ধসে যায় সব কিছু। ভুল বোঝাবুঝি থেকে দূরত্ব সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এটা প্রকৃতিগত, মানুষের স্বভাবেই চলে এসেছে। রাগ অভিমান মানুষের মধ্যে থাকে, অভিমানে অভিযোগে তুলে যদি একজন দূরে চলে যায়, তাহলে ভালোবাসার টানে হয়তো একটা সময় পুনরায় দুজন কাছে চলে আসে। এমনটাই হয় সত্যিকারের ভালোবাসা। হৃদের মায়াকে নিয়ে অসীম ভালোবাসাটা দিনকে দিন প্রকাশ পাচ্ছিল নতুনত্বে। আজকাল মায়াকে ঘিরেই ছিল তার নতুন দুনিয়া। ভালোই যাচ্ছিল তাদের একে অপরের দুষ্টু মিষ্টি ভালোবাসাময় সংসারটা, কিন্তু বিয়ের ২৬ দিনের মাথায় মায়া স্বেচ্ছায় আত্মহত্যা করাটা ছিল হৃদের হার্ট অ্যাটাকের কারণ। তার চেয়ে বড় চমকানোর বিষয় ছিল যখন শুনল মায়া। আর একটা উষ্ণময় সকাল, সময়টা ৭:১০ থেকে আরো কম হবে। হালকা কালারের ব্ল্যাঙ্কেট মুড়িয়ে উদাম গায়ে মায়াকে চাপতে জড়িয়ে গলায় মুখ ডুবিয়ে ঘুমিয়ে আছে হৃদ। নিগারও সেই ঘুম, নড়াচড়াবিহীন। ছোট ঘড়িতে টিং টিং অ্যালার্ম বাজতেই জেগে ওঠে মায়া। ঘুম ঘুম চোখে হাতড়ে ঘড়ির অ্যালার্ম বন্ধ করলো। চোখ কচলে আড়মোড়া ভাঙতে গিয়ে মনে পড়ল হৃদের উপস্থিতিটা। টনটন শরীর ব্যথায় যেন জ্বলে উঠল, গোঙানির মতো করে অস্পষ্ট শব্দ করলো অজান্তেই। হৃদ নড়ে চড়ে আরো শক্ত করে চেপে গেল মায়ার গায়ের উপর। সম্পূর্ণ ঘুমের রেশ কাটিয়ে মায়ার চোখ মেলে মাথা উঁচিয়ে হৃদকে দেখতে চাইল, কিন্তু পারল না। হৃদ মায়ার গলায় মুখ ডুবিয়ে রাখাতে ব্যর্থ। মায়া বালিশের উপর মাথা ফেলে এক হাতে হৃদের মাথার চুলে হাত ডুবিয়ে অন্য হাতটি রাখলো হৃদের উন্মুক্ত পিঠে। ঘাড় ঘুরিয়ে শূন্য দৃষ্টিতে তাকালো বাম পাশের কাঁচের দেওয়ালে টাঙানো সাদা পর্দার ফাঁকে বাহিরে সূর্য উঠেছে কিনা দেখতে চাইল, কিন্তু যতটুকু দেখা গেল তাতে বোঝার উপায় নেই বাহিরের আবহাওয়াটা কেমন। নিরাশ মায়া পর্দা থেকে দৃষ্টি সরিয়ে তাকালো পাশের ছোট টেবিলের উপর রাখা অ্যালার্ম ঘড়িটির দিকে। ৭:১২, এক্ষুনি উঠতে হবে মায়াকে, নয়তো ওর কলেজ আর হৃদের অফিস দুটোই দেরি হবে। হৃদ এতদিন টাইম মেনটেন করে বেশ চলেছে, কিন্তু মায়ার সংস্পর্শে এসে সব কিছু মায়ার উপর যেন গা এলিয়ে ছেড়ে দিল। যেখানে মায়াই ঠিকঠাক চলতে পারে না, সেখানে হৃদের দায়িত্বতে বড্ড হিমশিম খায় মায়া। হৃদ প্রথম ২ দিন মায়াকে হাতেই ধরে ধরে শিখিয়ে পড়িয়ে দিলেও এরপর থেকে আর শেখালো না, বরং নিজেই মায়ার উপর নির্ভরশীল হয়ে উঠতে চাইল। মায়া দেরিতে হৃদের কাজগুলো গুছিয়ে দিলেও হৃদ ধৈর্য নিয়ে বসে থাকে। তারপরও নিজ থেকে সে তার কোনো কাজই করে না, যতক্ষণ না পর্যন্ত মায়া করে দেয়। অনেকটা সময় মায়া হৃদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে না পারলে বা কাজের দেরি হলে, তখন মায়া অপরাধী মুখে হৃদকে বলে, আমি পারি না, আপনি নিজেই করে নিন না আপনার কাজগুলো। আমি এলোমেলো করে ফেলি আপনার গোছানো জিনিসপত্র। মায়ার কথায় হৃদ তখন গম্ভীর মুখে বরাবরই একটাই কথা বলে, বউ থাকতে আমি কেন নিজের কাজ করব? এত বছর নিজের কাজ করে এসেছি, এখন আর পারবো না। তুমি না পারলে ধীরে ধীরে শিখে নেবে, তারপর আমি পারবো না, একদমই না। আমার বউ আছে, সংসার আছে, সবকিছু থাকতে আমি কেন করতে চাবো আজব? সেদিন হৃদের নাকচের পর মায়া আর এই বিষয়ে কিছু বলেনি। প্রথম কয়েকদিন মায়া হৃদের কাজগুলো নিয়ে হিমশিম খেলেও এখন সব কিছু সয়ে গেছে। মায়া গোছাতে পারে হৃদকে, এখন আর তেমন সমস্যা হয় না।
তবে সমস্যা যেটা হয় সেটা হলো বিয়ের পর থেকেই মায়া ঘুম খুব কম হচ্ছে। কম মানে প্রচুর কম। দিনে ৩টা পর্যন্ত কলেজ করে বিকেলের দিকে যাও, একটু করে ঘুমের সুযোগ পায়, তাতে রাতে আবার জাগ্রত থাকতে হয় ওকে হৃদের জন্য। না হৃদ নিজে ঘুমায় আর না মায়াকে ঘুমোতে দেয়। সাংঘাতিক জ্বালায় মায়াকে, তারপরও নিস্তার দেয় না। নিজের বুকে তো মায়ার জায়গাই হয় না, বরং মায়ার বুকে নিজের জায়গা খোঁজে। মায়ার উপর লেপ্টে না ঘুমানো পর্যন্ত নিস্তার নেই মায়ার। এমনকি মায়ার বাধা দেওয়া পর্যন্ত নিষিদ্ধ। যদি বাধা দেয় তাহলে হৃদের কথা হয়। তুমি যে জীবনে 17টা বছর ঘুমিয়ে পার করেছো, সেখানে বাধা দিয়েছি তোমায়? দেয়নি। তাহলে তুমি আমাকে বাধা দিতে পারবে না। মায়াকে জীবনে 17 বছর এত বড় মায়া কি জীবনে 17 বছর এত বড় ছিল? ছোট ছিল না? এখন হৃদের কথায় কি মায়া জন্মের পর থেকে হৃদের সাথে থাকা উচিত ছিল? কিন্তু মায়া থাকেনি বলে ঘোর অপরাধ করেছে হৃদের সাথে। আর এই ঘোর অপরাধটা হৃদ দয়ালু ব্যক্তি হিসেবে মাফ করেছে মায়াকে। তাই এখন হৃদকে তার মর্জি মতো ঘুমাতে দিতে হবে, কোনো প্রকার বাধা ছাড়া। এমনটাই বোঝায় হৃদের কথায় মায়াকে। মায়া তখনও অসহায় থাকে হৃদের যুক্তিতে। কিছু বলতে গেলে আরও 4টা যুক্তি, 2টো ধমক দেয় হৃদ ওকে। মোট কথা, সব কিছুর শেষ ভাগ হৃদের দখলে থাকতে হবে। নিজের মর্জি মতো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ প্যারা দিবে মায়াকে, তবুও ছাড় দিবে না। মায়া এখন ভাবে, ইস, বিয়েটা যদি এখন না করে আরো 2 বছর পরে করতো হৃদের কথা মতো, তাহলে হয়তো ভালো হতো। অন্তত হৃদের এই অতিরিক্ত রোমান্টিক টর্চার থেকে সে বেঁচে যেত। কিন্তু আফসোস, এমনটা কিছু হলো না। আসলে মায়া তখন জানতো না হৃদ সংসার শুরু করলে এতটা ডেসপারেটলি হয়ে যাবে মায়াকে নিয়ে। যেখানে মায়া ঘুরঘুর করে হৃদের সাথে একটু কথা বলতে চাইতো, সেখানে হৃদ বাসায় আসলেই রেগে যায় মায়াকে চোখের সামনে না পেলে। এমনকি হৃদ বাসায় আসলে মায়াকে দরজা পর্যন্ত খুলে দিতে হবে, নয়তো রেগে মেগে ফায়ার হয়ে যাবে। রাত জেগে মায়াকে হৃদের জন্য অপেক্ষাও করতে হবে, নয়তো চলবে না। আজকাল মায়া হৃদের একটা কথা বড্ড মনে পড়ে। ওদের বিয়ের আগে হৃদ খুব করে মায়াকে সাবধান করে বলতো, দেখো হৃদ, আমি এখন সংসার শুরু করতে চাইছি না। অযথা পাগলি না করে পড়াটা শেষ করো, কারণ আমি একবার সংসার শুরু করলে তোমার জন্য বিপদ হবে। আমাকে সামলানো তোমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি তোমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ দেব না। মায়া সেদিনে হৃদের কথাগুলো না বুঝেই মুখ বেঁকিয়েছিল। এত বড় ছেলেকে সে কি সামলাবে বলে মনে মনে উপহাস করেছিল। কিন্তু আজ খুব করে বুঝতে পারছে হৃদের সেই কথাগুলোর মর্মার্থ অর্থগুলো। এখন বড্ড আফসোস হয়, কেন বুঝলো না হৃদের সেদিনকার কথাগুলো। বুঝলেও কেন হৃদকে সহজভাবে নিল এই ভেবে হতাশ হয়। এমনটা না মায়া হৃদের উপর বিরক্ত বা রাগ আছে, বরং নিজেকে প্রচণ্ড সুখী ও ভাগ্যবতী মনে হয় হৃদের সান্নিধ্যে ও ভালোবাসা পেয়ে। আসল কথাটা হলো অন্যটা। মায়ার এত এত হতাশ হওয়ার কারণ হলো দিন দিন বিব্রতকর পরিস্থিতিতে চাপে পড়ে। এই যেমন হৃদ যখন তখন মায়াকে চেপে ধরে সময়ে অসময়ে। এতে করে এমনও হয় মায়াকে রোজ 3বার করে গোসল করা লাগে। একে তো মায়ার লম্বা চুল, যা সপ্তাহে 3 দিন ভেজাতে হয়, নয়তো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। সেখানে মায়ার আজকাল রোজ রোজ চুল ভেজাতে হচ্ছে। এতে মায়ার লম্বা চুল নিয়েও ভীষণ দুঃখ হয়। সকালে গোসল করে রুম থেকে বের হতেও লজ্জা করে। হেনা খান কিছু না বললেও মালা ঠিকই মায়াকে রোজ রোজ গোসল করতে দেখে হাসে। গোপনে নয়, মায়ার প্রকাশ্যেই হাসে। মজা করে এটা সেটা বলে মায়ার শরীরে গোপন দাগ দেখে। অন্যান্য সার্ভেন্টরাও মায়াকে নিয়ে মুড়ে মুড়ে হাসে। এই জন্য মায়া ভীষণ লজ্জা লাগে। এমনকি গোসল করেই হৃদের সামনে যেতেও মায়ার লজ্জা করে। মায়া যেতে চায় না, কিন্তু হৃদ চিল্লাচিল্লি করে ডাকে মায়াকে বাধ্য হয়ে যায়। তাতেও হৃদ মায়াকে ধমক লাগায় এতক্ষণ কোথায় ছিল বলে। রোজ রোজ সেটা হৃদ ঘুণাক্ষরেও বুঝতে চায় না। এতেও মায়ার লজ্জায় রাগে হৃদের বিব্রতকর প্রশ্নে এই যে মায়ার এত এত লজ্জা পায় রোজ রোজ, সেটা হৃদ ঘুণাক্ষরেও বুঝতে চায় না, বুঝলেও পাত্তা দেয় না।
তার এক কথা, বউকে তার চাই মানে চাই। এবার কে কি ভাবলো নাকি মরলো তাতে তার দেখার বিষয় নয়। তার শুধু বউটা আপন থাকলেই হলো। বাকি দুনিয়া চিন্তা করে কে? বাকি দুনিয়া চিন্তা করে কে? মায়া নিজের ভাবনা থেকে বের হয়ে হৃদের মাথায় মৃদু হাত চালায়। দেরি হচ্ছে ভেবে হৃদকে নিজের উপর থেকে সরাতে চাইলে হৃদ নড়ে চলে ওঠে। মায়া ধীরে হৃদকে ধাক্কা দিয়ে বের হতে চাইলে হৃদ জেগে ওঠে। মায়ার মধ্যে নিবিড় ভাবে জড়িয়ে নাকচ স্বরে বলে, হুম হুম উঠুন না, সকাল হয়ে গেছে তো। হুম, এখন না, আরেকটু পর। তাহলে আমাকে ছাড়ুন, আমি উঠবো। পরে। হৃদের ঘুম জড়ানো বিরক্তিতে মিনমিন স্বরে আমতা আমতা করে মায়া ফের বলে, মানে আমি ওয়াশরুম যাব। হৃদ হ্যাঁ বা না কিছু বলল না, শুধু মায়ার গলা থেকে মুখ উঠিয়ে ঘুমন্ত চোখে তাকায় মায়ার দিকে। মায়ার জড়তার মুখটা এক পলক দেখে ঝুঁকে মায়ার গালে শক্ত করে চুম খেয়ে শুনল বালিশের উপর উপুর হয়ে। মায়া উঠে বসলো, নিজেকে গুছিয়ে ওয়াশরুমে গেল। বেশ অনেকটা সময় নিয়ে গোসল করে কলেজের ড্রেসের শুধু সাদা সালোয়ার কামিজ পরে বের হলো, মাথায় টাওয়াল বেঁধে। দরজা খুলে বের হতেই চোখ গেল বিছানার দিকে, যেখানে হৃদ বালিশে মুখ গুজে উপুর হয়ে ঘুমিয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে রুমের দেওয়াল ঘড়িতে সময়টা দেখে নিল, প্রায় 8টা, তার মানে অনেকটা লেট। 9টায় মায়ার কলেজ, হৃদের অফিসও। তাড়াহুড়ো মায়া ফের ওয়াশরুম থেকে ফিরে গেল হৃদের ড্রেসিং রুমে। ক্লথ থেকে হৃদের ড্রেসের সাথে প্রয়োজনীয় বাকি জিনিসপত্রও গুছিয়ে নিল। সব কিছু একত্রে নিয়ে ফের আসলো রুমে, কারণ হৃদ আজকাল গোসল করে সোজা রুমে চলে আসে মায়ের কাছে, নিজের ড্রেসিং রুমে যেতে চায় না। এই জন্য মায়ার পূর্ব থেকে সব কিছু গুছিয়ে রাখতে হয়। মায়া রুমে আসার আগে হৃদের জন্য ওয়াশরুমে একটা টাওয়াল রেখে আসলো, ব্রাশে টুথপেস্ট লাগিয়ে। বাকি জিনিসপত্র সোফার উপর রেখে তাড়াহুড়ো করে ডাকতে লাগলো হৃদকে। বরাবরই হৃদের ঘুম খুবই পাতলা। মায়ের প্রথম ডাকেই হৃদ মাথা উঁচিয়ে চাইল। রোজকার মতোই মায়ের কথায় উঠে বসে। খানিকটা পর গোসল সেরে বের হতেই দেখলো মায়া তার জন্য কফি করে এনেছে ট্রেতে করে। রুমটাও গোছানো, হয়তো তার বউই গুছিয়েছে। হৃদ এক হাতে কফিটা নিতে নিতে অন্য হাতে মায়ার গাল টানলো, এক চোখ টিপে হেসে গিয়ে বসলো বিছানায়। হৃদের হঠাৎ দুষ্টু হাসির কারণটা বুঝলো না মায়া। গালে হাত রেখে অবুঝ দৃষ্টিতে হৃদের দিকে তাকাতেই হৃদ মায়াকে ফের নিজের কাছে ডেকে ওর হাতে টাওয়াল ধরিয়ে দিয়ে কফিতে চুমুক বসালো। রোজকার মতো সব কিছু করলো মায়া। হৃদের ভেজা চুল সহ বুক পিঠ টাওয়ালে মুছে গায়ে ধূসর রাঙা শার্টটি পরিয়ে দিল। পরপর সবগুলো বোতাম লাগিয়ে হৃদের পায়ের কাছে বসলো। তাড়াহুড়ো করে হৃদের পায়ে মোজাগুলো পরানোর মনোযোগী হতেই হৃদ কফিতে চুমুক দিতে দিতে মায়াতে গভীর দৃষ্টিপাত করলো। সাদা কলেজ ড্রেসটি জড়ানো গায়ে, জামাটার সামনে পিছনে হালকা পাতলা স্যাঁতস্যাঁতে ভেজা, লম্বা চুলে সাদা টাওয়াল বাঁধা আছে ঘাড়ের নিচে। জামার গলা অল্প বড় হওয়ায় ফর্সা কাঁধে কালো দাগটা জলজল করলো তার চোখে। হৃদ ফের কফিতে চুমুক বসালো, মায়ার কাঁধে আবারও দৃষ্টি ঘোরালো। কাঁধ থেকে একটু পিছনে আরও একটা দাগ চোখে পড়ল তার। দুটো দাগই গাঢ় ও পরস্পরের কাছাকাছি অবস্থা। এমন দাগ খুঁজলে হয়তো আরও পাওয়া যাবে মায়ার শরীরের মধ্যে। সবগুলোই তার দেওয়া চিহ্ন। বলতে হবে তার বইয়ের সহ্যের ক্ষমতার বৃদ্ধি পেয়েছে, নয়তো যেখানে অল্প ব্যথায় কেঁদে কুটে বুক ভাসাতো, সেখানে তার রোজ এত এত ব্যথা দেওয়ার ফলেও নীরব থাকে, অভিযোগ তোলে না, কাঁদেও না, বরং তার মন জুগিয়ে চলে, তাকে এত এত ভালোবাসে। এতে আর কি চাই তার? আর কি কিছু দরকার আছে কি? জীবনের ভালোবাসা নামক এত সুখ তার ভাগ্যে ছিল, সেটা বিন্দুমাত্র ধারণা ছিল না তার। সৃষ্টিকর্তা মনে হয় তাকে একটু বেশিই ভালোবাসে, নয়তো এত কিছু তার ঝুলিতে কেন দিবে? অর্থ সম্পদ পাওয়ার ক্ষমতা, এমনকি সঠিক ভালোবাসার একটা মানুষ দিয়ে তাকে পরিপূর্ণ করে দিয়েছে জীবনটা। হৃদ সত্যি আজ সৃষ্টিকর্তার কাছে অসীম কৃতজ্ঞ। পদে পদে শুকরিয়া আদায় করে তার জীবনের ভালোবাসায় পরিপূর্ণ করার জন্য। মায়া হৃদের এক পায়ে মোজা শুজ পরিয়ে অন্য পায়ে হাত দিল।
হৃদের দৃষ্টিপাত তখনও মায়ের উপরই ছিল। বেখেয়ালি হৃদ আবারও কফিতে চুমুক বসাতে বসাতে চোখ ঘোরালো মায়ার সর্বাঙ্গে। মায়ের গলা থেকে মুখে, মুখ থেকে হাত দুটোতে, সব কিছুতে যেন হৃদের দেওয়া বিবাহিত চিহ্ন ঝলমল করছে মায়ার শরীরে। হৃদের নামের নাক ফুল, এমনকি মায়ার ফেরত দেওয়া সেই গলার লকেট, ডায়মন্ডের চুড়ি দুটো প্রকাশ করছে মায়ের বিবাহিত নারী সেটা। চকচকে হলুদ ফর্সা হাতে ডায়মন্ডের চুড়ি দুটো যেন লোভনীয় মনে হলো হৃদের। হৃদ কফিতে গলা ভেজালো। বউটা তারই, ছোঁয়ার অধিকারও তার, কিন্তু এমনভাবে গিলে খাচ্ছে যেন একটু পরই শেষ হয়ে যাবে। তাছাড়া তার বেহায়া মন এখন আবার বউকে ছুঁয়ে দিতে চাচ্ছে। কার এই বেগতিক মনটা বড্ড জ্বালাতন করছে। আজকাল বউটা ছাড়া চলতেই চায় না তার বেহায়া মনটা। সারাক্ষণ বউ বউ বলে জ্বালাতন করে বেড়ায়। হৃদ ভেজা গলায় এক পলক চোখ আউড়িয়ে সময়টা দেখে নিল। 8:22। তেমন বেশি একটা দেরি হয়নি। নিজের অফিস, তাই দেরি হলেও সমস্যা নেই। কাউকে জবাবদিহিতা করতে হবে না। হৃদের মতলব ফের বদলায়। মায়ের দিকে তাকাতে তাকাতে বাম হাতে কফির মগ ধরে ডান হাতটা বাড়িয়ে দেয় মায়ের তুলতুলে নরম গালে। হৃদের পায়ে শুজ পরাতে পরাতে মায়ের চোখ তুলে তাকালো হৃদের হঠাৎ ছোঁয়া পেয়ে। হৃদের দৃষ্টি বুঝতে না পেরে কাজ শেষ করে উঠতে উঠতে মায়া বলল, তাড়াতাড়ি কফি শেষ করুন, আজ আমার কলেজে ক্লাস পরীক্ষা আছে। লেট হলে চলবে না, এমনিই কিছু পারি না আমি। কলেজে গিয়ে টিনা ছায়া থেকে নোট নিয়ে পড়বো। চলুন তাড়াতাড়ি নাস্তা করে বের হতে হবে তো। মায়ের কথায় হৃদের মনোতামান্নায় জল ঢেলে দিল সে। বাড়িয়ে দেওয়া হৃদের হাতটা গুটিয়ে নিয়ে ফের কফিতে চুমুক দিল হতাশায়। মায়ের পরীক্ষা না থাকলে হয়তো জোর করতো বা দেরি করে কলেজে পাঠাতো, কিন্তু এতদিন পর যাও কলেজে রেগুলার যাচ্ছে, সেখানে পরীক্ষা দেওয়া প্রয়োজন আছে। পরীক্ষাটা মিস দেওয়া যাবে না। পরীক্ষা না থাকলে কথা ছিল। মায়া বুঝলো না হৃদের মনোতামান্নার বিষয়ে, বরং সব কিছু উপেক্ষা করে নিজের কথার তালে তালে বিছানার উপর থেকে হৃদের কালো টাই নিয়ে হালকা ঝুঁকে পড়ল হৃদের উপর। শার্টের কলার ঠিক করে টাই বাঁধতে বাঁধতে মায়ার বেখেয়ালি চোখ পড়ল হৃদের ঘোর লাগা দৃষ্টিতে। মায়ার কপাল কোঁচকালো। তার মিস্টার ভিরেন আজকাল এত কি দেখে ওকে সেটাই বুঝতে পারছে না। যখন তখন শুধু তাকিয়ে থাকে। হঠাৎ হঠাৎ কেমন করে ছুঁয়ে দেয়, দুষ্টুমি করে গাল টেনে দেয়, আবার অনেক সময় ওর মাথায় ঠোকা মারে। মাঝে মধ্যে তো লম্বা বেনির চুল টেনে নিজের কাছেও টানে। এমন অদ্ভুত আচরণে মায়া বেশ অবাক হয়। তার মিস্টার ভিলেন এত চঞ্চল হবে ভাবেনি। আজ পর্যন্ত কারোর সাথে সোজা মুখে দুটো কথাই বলতে দেখেনি, অথচ মায়ার সাথে তার ব্যবহার বিপুল পার্থক্য। কোমল ও নমনীয় স্বভাব, একদম প্রাণচঞ্চল, যার জন্য মায়া আরো দুর্বল হয়ে যায় হৃদের ভালোবাসার অতলে। মায়ার নিঃশ্বাসই যেন চলে হৃদকে ঘিরে। যদি কোনোদিন হৃদ থেকে মায়া ধোঁকা পায়, তাহলে সেই দিনই মায়ের মৃত্যু ঘটবে। বেঁচে থেকেও দুনিয়াতে বেঁচে থেকেও দুনিয়াতে টিকে থাকা দায় হবে। মায়া শক্ত মনের নয়, তাই ভুলে যাওয়াটা সম্ভব না। মায়া চাইলেও জীবনেও হৃদকে ভুলতে পারবে না। অজানা বিরহে কষ্টে বুক ভারী হয় মায়ার। মুহূর্তে চোখের কান নিচে লাল হয়ে ওঠে, টলটল জলে। হৃদের চোখে চোখ রেখে আবেগী কণ্ঠে বলে মায়া, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না মিস্টার ভিলেন। মায়ার হঠাৎ এই কথার মানে বুঝলো না হৃদ। কপাল কুঁচকে বাম হাতে কফির মগটা ছোট টেবিলের ওপর রেখে দু হাতে মায়ের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে বলল, আমাকে ছাড়া থাকতে কে বলেছে? এই তো আমি। আপনি যদি আমাকে ছেড়ে দেন কখনো, তাহলে? আজব তো, সকাল সকাল ছাড়াছাড়ি কথা কোথা থেকে আসছে? আমি বলছি তোমাকে ছেড়ে দিব। বলেননি, তারপরেও আমার কেমন জানি ভয় হচ্ছে। মনে হচ্ছে আপনি আমাকে ছেড়ে দিবেন। সত্যিই কি ছেড়ে দিবেন মিস্টার ভিলেন? মায়া বেখেয়ালি কথাবার্তা এবার রাগের কারণ হলো হৃদের। এত ভালোবাসার বউ তার সেই কেন ছেড়ে দিতে যাবে? বরং বউ চলে যেতে চাইলে সে বন্দিনী বানিয়ে রেখে দিবে তার কাছে, তারপরও ছাড়বে না। সেখানে মায়ার অহেতুক কথায় রাগ লাগলো তার। অনেকটা বিরক্তি চেপে রাগী গলায় বলল, হ্যাঁ, ছেড়ে দিব তোমাকে। কেন, কোনো সমস্যা? মনে ক্ষুব্ধ ভয় আর হৃদের সহজ সরল স্বীকারোক্তিতে কেঁদে ওঠে মায়া।
হৃদকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে ফুপিয়ে বলল, আমি মরে যাব মিস্টার ভিলেন। আপনার সাথে সামান্য বিরহ আমার মঞ্জুর নয়। প্রয়োজনে প্রাণ ত্যাগ করে। মায়ার বাকি কথা শেষ হলো না। গলার তীব্র ব্যথায় কথা সেখানেই আটকে যায়। কারণ ততক্ষণে হৃদের দক্ষ হাত চালান হয়ে গেল মায়ার গলায়। নিঃশ্বাস আটকে আসায় মায়া নিজের গলায় হৃদের হাতটা ধরে কাশতে লাগলো, অস্পষ্ট স্বরে বলে, ছাড়ুন, আমার লাগছে। মায়ের কথা হৃদ কানে তুলল না, বরং দক্ষ হাতে পিষ্ট করলো মায়ের গলা। দাঁতে দাঁত চেপে বলে, অকারণে কেন প্যারা দিচ্ছিস? সকাল সকাল ভালো লাগছে না? আমি বলছি তোকে আমি ছেড়ে দিব? ভালোবাসা চোখে পড়ে না? নাকি দেখতে চাস না? তোর মরা লাগবে? তোর জায়গায় আমি মরলে তখন কি করবি তুই? মায়া শান্ত হলো, ছটফট করলো না। হৃদের মরার ব্যাপারটা কখনোই মায়া স্বাভাবিকভাবে নিতে পারে না। অশান্ত তোলপাড় হয়ে ওঠে মনের ভিতর। হৃদ মায়াকে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে গলা ছেড়ে দিতেই তৎক্ষণাৎ মায়া লুটিয়ে পড়ল হৃদের গলা জড়িয়ে ধরে তার উপর। হৃদ মায়ের হঠাৎ আক্রমণে খেই হারিয়ে বিছানায় পড়ল মায়াকে নিয়ে। মায়া ডুকরে কেঁদে উঠে দেখে শান্ত হলো। হঠাৎ পরিবর্তন হওয়া পরিস্থিতিটা হৃদ বুঝতে পারল না। এই তো এতক্ষণ সব কিছু ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ করে তার বউ এমন করলো কেন? কিসের ভয় তার হৃদকে নিয়ে? হৃদ চেহারায় তীক্ষ্ণতা বজায় রেখে মায়ের পিঠ জড়িয়ে ধরে। মায়া তখনও দু হাতে হৃদের গলা জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে কাঁদছে। হৃদ গুমোট নিঃশ্বাস গোপন করে এক হাতে মায়াকে জড়িয়ে অন্য হাতে মায়ের চুলের বাঁধা টাওয়ালটা খুলে একপাশে রাখলো। অন্য আলতো হাতে মায়ের ভেজা চুলে হাত চালিয়ে আদুরে স্বরে ডাকলো মায়াকে। পরপর দুবার ডাকলো পর মায়া উত্তর করতেই হৃদ বলে, কি হচ্ছে তোমার? এমন করছে কেন? মায়া ফুপিয়ে কেঁদে উঠে বলে, জানি না আমি। আচ্ছা দেখি, ওঠো। কলেজে দেরি হচ্ছে না তোমার? মায়া উঠল না, বরং কান্না মুখে নাকচ করে বসলো। হৃদ আগের ন্যায় বলল, এই তো আমি শোনা। কি হয়েছে বলবি তো? হৃদের নরম গলায় মায়াও নরম হলো, হৃদের গলায় মুখ ডুবিয়ে থাকা অবস্থায়। আগে বলুন, আমাকে ছাড়বেন না। তোমাকে ছাড়া থাকার সাধ্য আমার নিয়ে যাও। মন বদলে অচল আমি তোমাকে ছাড়া। তাই তুমি বিহীন নিঃশ্বাসটা আমার চলে না। সেখানে তোমাকে ছাড়া মানে নিজের জীবন্ত মৃত্যু ডেকে আনা। হৃদখান নিজের মৃত্যু ডেকে আনে না, অন্যকে মৃত্যু দেয়। তাই তোমাকে আমৃত্যু পর্যন্ত নিজের পাশে যায়, ছাড়ার তো প্রশ্নই ওঠে না। হৃদের কথায় মায়ের মন শান্ত হলো। অশ্রু ভেজা চোখ তুলে তাকালো হৃদের মুখোমুখি। অধৈর্য গলায় ফের শুধালো। সত্যি তো? হৃদ আঁচলে দু হাতে মায়ের মুখ চেপে কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে বলে, তিন সত্যি। এবার বলো, এমন করছো কেন? মায়া বলে, জানি না, আমার হঠাৎ কেন জানি ভয় করছে আপনাকে নিয়ে। এই তো আমি। ভয় কিসের তোমার? কিচ্ছু হবে না, আমি আছি তো। এবার উঠো, কলেজ যাবে না? মায়ার উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে। হুম। মায়া হৃদের উপর থেকে উঠে দাঁড়াতেই হৃদও উঠে বসলো। হৃদ নিজের চুল ঠিক করতে করতে মায়া আবারও চোখ মুছে বোরখা পরে নিল। তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে ভুলে গেল কিছুক্ষণ আগের সংকীর্ণ মনের ভয়টা। আবারও স্বাভাবিক চলল সবকিছু। রুটিন মাফিক নাস্তা সেরে হৃদ মায়াকে কলেজ গেটে নামিয়ে দিয়ে গেল। দিন এইভাবেই ভালোবাসাময় চলছিল দুজনের। কিন্তু হঠাৎ তাদের বিয়ের 21 দিনের মাথায় একদিন হৃদ জানায় কোম্পানি থেকে নিউ ইয়ার পার্টি থ্রো করা হবে, তাও সেন্টারে। সেখানে খান পরিবারের সদস্যদের সকলেই আমন্ত্রণ থাকবে, সবাই যাবে। কিন্তু হৃদ মায়াকে এসব পার্টিতে নিয়ে যেতে ঘোর আপত্তি জানায়। আবার হৃদ মায়াকে একা খান বাড়িতে বডিগার্ডদের ভরসায় রেখে যেতেও সাহস পাচ্ছিল না, বলেই বাধ্য হয়ে সেদিন রাতে হেনা খানের সাথে মায়াকেও নিয়ে যেতে হলো তার। আর এতেই যেন কাল হলো তাদের এলোমেলো 4টি জীবনের দশা। হৃদ মায়ার পাশাপাশি এলোমেলো হলো জুঁই আয়নের জীবনচিত্র। বাদ পড়েনি কেউ। চক্রান্তের ঘোর শিকার হলো সবাই। মাস্টার মাইন্ড ব্যক্তিটি এবার আড়ালে নয়, বরং প্রকাশ্যে পার্টিতে থেকে মুখোশের আড়ালে চাল চাললো। ড্রাগ সেবন করালো হৃদ মায়া আর আয়নের ড্রিঙ্কের সাথে মিশিয়ে ওয়েটার দিয়ে। পার্টিতে সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই আয়ন আর মায়াকে পার্টির মধ্যে কোথাও পাওয়া গেল না।
হৃদ তখনও ড্রাগসের ড্রিঙ্ক সেবন করেনি, বরং ওয়াইনের গ্লাসটা হাতেই ছিল। মায়াকে হিনা খানের পাশে না দেখে কপাল কোঁচকায় হৃদ। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে মায়াকে খুঁজল, কিন্তু কোথাও না পেয়ে টেনশনে হৃদ সম্পূর্ণ গ্লাসটি এক চুমুকে শেষ করে খুঁজতে গেল মায়াকে। আশেপাশে কোথাও মায়াকে দেখতে না পেয়ে এবার উত্তেজনায় ঢুলতে লাগলো সে। হাত পা অকেজো, দুর্বল হয়ে আসছে ক্রমাগত। চোখ দুটো ভার আর ঝাপসা লাগছে। তারপরও দুর্বল শরীরে মায়াকে খুঁজতে লাগলো। মায়ার পরিবারও সেই পার্টিতে উপস্থিত ছিল, এমনকি জুঁই মায়াকে আশেপাশে খুঁজে না পেয়ে হৃদের পিছন পিছন ছুটলো জিজ্ঞাসা করতে মায়া কোথায় আছে। হৃদ তখনও মায়ার চিন্তায় মেয়েটা হঠাৎ করে কোথায় যাবে ভেবে হৃদের ভারী মাথা চেপে ধরে ঝাঁকালো। হঠাৎ শরীর এমন হওয়ায় কারণটা বুঝলো না। হৃদ করিডোরের দেয়াল ধরে সামনে আগায়। যেতে যেতে মাথা আরো ভারী হয়। হৃদ দাঁড়ায়, আবারও মাথা ঝাঁকিয়ে সবগুলো রুম একে একে চেক করে, কারণ মায়াকে ওয়াশরুমে খুঁজে কোথাও পায়নি সে। হৃদ রুম চেক করে সামনে এগোয়। হঠাৎ একটা রুম থেকে তীব্র গোঙানির শব্দ কানে বাড়ি খেলো হৃদের। হৃদ থামে, অজানা ভয়ে বুক কেঁপে ওঠে। ড্রাগসের কারণে এমনই তার হাত কাঁপছে। তারপরও সেই কম্পিত হাতে চাপিয়ে রাখা দরজাটা মৃদু ধাক্কা দিয়ে সরাতেই চোখে পড়ল আবছা আলোয় দুজন অন্তরঙ্গ সম্পর্ক করা মানুষকে। হৃদ তখনও স্বাভাবিক ছিল, যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারল বিছানায় স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক করা মানুষ দুটো মায়া আর আয়ন। হৃদ বুঝতে পারল মায়া আর আয়নের গলায় আকুতির স্বর শব্দ শুনে। মুখ দেখা যাচ্ছে না তাদের, তবে গলার স্বর স্পষ্ট জানান দিচ্ছে মানুষ দুটো আয়ন আর মায়া। গলা চিনতে ভুল করলো না হৃদ, ঠিক ধরে নিল। হৃদ থামলো, হাত ঢিল হলো। দুনিয়া যেন হৃদের এখানেই শেষ হলো। হৃদ কাউকে বাধা দেওয়ার পরিস্থিতিতে নেই, কারণ মানুষ দুজনই অলরেডি অনেকটা জড়িয়ে পড়েছে দুজনের মধ্যে। তাই বাধা দিলেও হৃদের হাতে কিছু করার নেই। হৃদ মুহূর্তে ঢলে পড়ে দরজার পাশে দেওয়ালে কপাল ঠেকিয়ে দাঁড়ায়। তার নিঃশ্বাস চলছে না, বরং আটকে আসছে গলায়। যে কোনো সময় নিঃশ্বাসের অভাবে ঢলে পড়বে হয়তো। অর্ধ খোলা দরজার ফাঁক থেকে এখনো হৃদের কানে স্পষ্ট বাজছে দুজনের উত্তেজিত স্বর। হৃদ চিল্লাচিল্লি রাগ কিছুই দেখালো না, বরং শান্ত প্রতীকের ন্যায় দেয়াল ঘেঁষে ধূপ করে ফ্লোরে বসে পড়ল। জুঁই হৃদকে ঢলে পড়তে দেখে দৌড়ে যায় সেদিকে। হৃদের সামনে হাঁটু মুড়ে বসে উত্তেজিত ভঙ্গিতে বলে, ভাইয়া কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আপনি কি অসুস্থ? কাউকে ডাকবো? জুঁইয়ের পরপর প্রশ্নের একটাও উত্তর করল না হৃদ, বরং শান্ত ন্যায় এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে বসে রইল। হৃদের হঠাৎ শান্ত চুপ থাকার কারণ না বুঝলো না জুঁই, তাই আবারও পরপর প্রশ্ন করলো হৃদকে কি হয়েছে জানতে। হৃদের উত্তর না পেয়ে উদ্বিগ্ন জুঁই আশেপাশে তাকালো অধৈর্যের চোখে কাউকে ডাকতে, কিন্তু তখনই ওর কানে গেল অদ্ভুত কিছু শব্দ। প্রথমে বুঝতে না পারলেও অর্ধ খোলা দরজা ধরে অন্ধকার রুমে ভিতরে তাকালো। কণ্ঠ দুটো বেশ পরিচিত মনে হলো জুঁইয়ের। অজানা ভয়ে দরজা ধরে উঁকি দিতে থাকলো হৃদ। উঁকি দিতে চাইলে হৃদ মুহূর্তেই জুঁইয়ের বাহু টেনে ধরে থামায় এবং শান্ত দৃষ্টিতে তাকায় জুঁইয়ের দিকে। জুঁইয়ের অতি চঞ্চল মনটা যেন মুহূর্তেই অজানা ভয়ে কেঁদে উঠল তীব্রভাবে। চোখের পানিও দেখা গেল তৎক্ষণাৎ। হৃদ এক দৃষ্টিতে তাকালো জুঁইয়ের টলমল চোখের পানিতে। ব্যাকুল জুঁই হৃদের বাধা বুঝে যেন বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করবেই বা কিভাবে? এমন সত্যকে কেউ সহজে বিশ্বাস করতে চায় না। ভালোবাসার মানুষ থেকে ধোঁকা কারো সহ্য হয় না। অধৈর্যের ন্যায় জুঁই বুক চেপে কেঁদে ওঠে। দুনিয়াই থেমে যাওয়ার উপক্রম হলো। হৃদের সামনে গা ছেড়ে ফ্লোরে ধূপ করে বসে কাতর গলায় বলল, ভিতরে কি ওরা দুজন ভাইয়া? হৃদ উত্তর করলো না, বরং এক দৃষ্টিতে তাকিয়ে রইল জুঁইয়ের অশ্রু ভরা চোখে। জুঁই এবার ডুকরে কেঁদে ওঠে হৃদের নীরব সম্মতি বুঝে। সুন্দর গোছানো জীবনটা কেন এলোমেলো কাহিনীতে রূপান্তরিত হলো? এখন কি করবে তারা দুজন? কি করার আছে তাদের?
রক্তাক্ত অবস্থায় মাথা চেপে ধরে মায়া দাঁড়ালো সেন্টারের গেটের দিকে। নির্জন রাস্তা, দুর্বলতায় শরীরের হাড়গুলোও যেন ভেঙে আসছে ক্রমশ। তীব্র ভয়ে বুক ধড়ফড় করছে। তরতর করে শরীরের কম্পন জানান দিচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে মায়া জ্ঞান হারাতে পারে। তাই মায়া নিজের জ্ঞান হারানোর আগে আপনজনদের কাছে যেতে চাইছে। নিজের জন্য না হয় অন্তত আয়নের জন্য হলেও মায়ার সব জ্ঞানে থাকা জরুরি, নয়তো ঘোর বিপদের সম্মুখীন হতে হবে ওদের। অতিরিক্ত রক্তক্ষরণে মারা যাবে আয়ন। মায়া প্রাণপণ দৌড়ায়, নিশ্চল পা দুটো আছড়ে আসে দুর্বলতায়। হাঁপাতে হাঁপাতে মায়া সেন্টারের গেট ধরে দাঁড়ায়। এখনো ভেতরে প্রবেশ করেনি। আশেপাশে কোথাও মানুষজন দেখছে না, তার মানে সবাই পার্টির ভিতরে আছে। মায়া গেটের দারোয়ানকে আশেপাশে তাকিয়ে খুঁজলো, কিন্তু কোথাও নেই। মায়া বড় বড় শ্বাস টেনে নিজের মধ্যে শক্তি জোগাতে চাইল। দুর্বল গলা টেনে আশেপাশে সাহায্যের জন্য মৃদু চিৎকার করে ডাকলো। শুনছেন? কেউ আছেন আশেপাশে? থাকলে আমাদের সাহায্য করুন প্লিজ। কেউ আছেন? শুনছেন আমার কথা? থাকলে সাহায্য করুন প্লিজ। কেউ আছেন? মায়া দুর্বল গলায় পরপর ডেকেও কারো সাহায্য পেল না। মায়া মনস্থির করে সামনে দৌড়াতে চাইলে একজন বয়স্ক দারোয়ান টাইপের লোক এগিয়ে আসলো দ্রুত মায়ার দিকে। সেন্টারের মরিচ বাতিতে মায়ার রক্তাক্ত মুখটা দেখে তাড়াহুড়ো করে দৌড়ে গেল সেদিকে তিনি। বেশ উত্তেজনায় লোকটা মায়াকে বলল, এই মেয়ে, কেডা তুমি? এইখানে কেমনে আইছো? তোমার এই অবস্থা কেন? কাপড়ে তো মেলা রক্ত। তুমি কি ব্যথা পাইছো? মায়া যেন দম ফিরে পেল কাউকে নিজের সামনে পেয়ে। তবে গলা দিয়ে কথা বের হচ্ছিল না, কারণ তৃষ্ণার্ত গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। ঠান্ডায় হাত পা শক্ত কাঠ হয়ে আছে। হাতের মোজা দুটোও রক্তাক্ত হয়ে ছেঁড়া। বৃদ্ধ লোকটা ফের মায়াকে ডাকলো। মায়া দেওয়াল ধরে নিঃশক্তির কাঁপা কাঁপা গলায় কোনো রকম আওড়ালো, প্লিজ আমাদের সাহায্য করুন দাদু। আমরা ভীষণ বিপদে পড়েছি। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমাদের। আমার সাথে ভাইয়াটা ভীষণ আহত হয়েছে। ওনাকে তুলতে সাহায্য লাগবে। আপনি একটু ভাইয়ার পাশে বসুন। আমি ভিতর থেকে আমার পরিবারের কাউকে নিয়ে আসছি। লোকটা মায়াকে সাহায্য করতে উদ্বিগ্নতা দেখায়। মায়া ফের দুর্বল শরীরে দৌড়ে লোকটাকে নিয়ে রাস্তার পাশে পড়ে থাকা অর্ধ অজ্ঞান অবস্থায় আয়নের কাছে যায়। আয়ন গাড়ির হাতে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছে রাস্তায়। সারা শরীর রক্তাক্তে জীর্ণ হয়ে আছে। গায়ের শার্টটা পর্যন্ত ছিঁড়ে বুকের পাশটা থেতলে গেছে। কপাল হাত তুলনামূলক বেশি ব্যথা পেয়েছে। চোখের পাতা চুইয়ে চুইয়ে রক্ত গড়াচ্ছে। মায়া বৃদ্ধ লোকটাকে আয়নের পাশে বসিয়ে পরপর কয়েকবার আয়নকে ডাকলো। ব্যথায় কাতর আয়ন অল্প চোখ টেনে তাকায় মায়ার রক্তাক্ত ভেজা মুখটার দিকে। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, তারপরও অস্পষ্ট স্বরে গলা টেনে টেনে বলে, মায়া, আমাদের বাসর কারো কাছে সাহায্য চাও। যাচ্ছি ভাইয়া, এই তো আমি যাচ্ছি। প্লিজ আপনি একটু শক্ত হওয়ার চেষ্টা করুন। আমি এক্ষুনি কাউকে নিয়ে আসছি। এই বলে মায়া ফের দৌড়ালো এলোমেলো পায়ে রাস্তা থেকে সেন্টারের ভিতর। এর ভিতর দুর্বলতায় বেশ কয়েকবার হাঁপিয়েও উঠেছে সে। মায়া সাহস নিয়ে কিছুটা পথ দৌড়ে সেন্টারের বাগানের ভিতরে যেতেই হঠাৎ দেখা পেল হৃদের। পার্টির ভিতর থেকে সে বের হয়ে আসছে এদিকটায়, হয়তো বাহিরে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিল। হৃদকে দেখে স্বস্তিতে মায়ার প্রাণপণে দৌড়ে গিয়ে হৃদকে চাপতে ধরে বুকে আছড়ে পড়ে ভরসা পেয়ে। আকস্মিক ঘটনায় হঠাৎ করে মায়া হৃদের বুকে হামলে পড়ায় হৃদ খেই হারিয়ে দু কদম পিছিয়ে গেল মায়াকে নিয়ে। হৃদ প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ডের ব্যবধানে ঠিকই মায়ের উপস্থিতি বুঝে স্থির হয়ে দাঁড়ালো জায়গায়। তবে মায়াকে জড়িয়ে ধরল না। রাগে জেদে মাথায় শুধু একটা দৃশ্য ভাসছে। রুমের ভেতর আয়ন আর মায়া ছিল অন্তরঙ্গ অবস্থায়। সেটা হৃদ চোখে দেখেনি ওদের, তবে সে শুনেছিল আয়ন মায়ার উত্তেজিত কণ্ঠের কথাগুলো। ড্রাগসের উত্তেজনায় হৃদ মায়া বর্তমানে সঠিক অবস্থানটাও পর্যবেক্ষণ করতে ধরতে পারল না। হৃদ পার্টির ভেতর থেকে বাহিরে এসেছে আর মায়া বাহির থেকে ভেতরে যাচ্ছিল।
যদি হৃদ নেশায় বোধ হয়ে না থাকতো তাহলে হয়তো সঠিক অবস্থানটা বুঝতে পারতো, ধরতে পারতো মায়া এই মুহূর্তে হৃদের সামনে দাঁড়িয়ে থাকলে তাহলে পার্টির রুমে মায়ার জায়গায় নিশ্চয়ই অন্য কেউ ছিল, মায়া না। বরং মায়াকে নিয়ে যে বিশাল ফাঁদটা পাতা হয়েছে সেটা অনায়াসেই তার মাথায় খেলে যেত। হৃদ চট করে বুঝে যেত সেখানে মায়া নয় বরং চোখের ধোঁয়া ছিল, যেটা মায়া আয়নের অন্তরঙ্গ সম্পর্ক বলে চালাচ্ছিল তার সম্মোহে। একটা চক্রান্তের জাল হিসেবে শুধু আয়ন আর মায়ার ভয়েস রেকর্ড ছিল সেই শব্দের রেস ধরে রুমের ভেতর, যা সবটাই ছিল শুধু হৃদের মাইন্ড ডাইভার্ট করা, যেটা অনেকটা সফল হয়ে গেল হৃদকে ড্রাগ সেবন করিয়ে। মায়া হৃদকে পেয়ে যেমন জানে জান আসে ফিরে পায়, মায়া হৃদকে পেয়ে যেমন জানে জান ফিরে পায়, নিজের জানে তেমন তেমন স্বস্তিও পায়। যার ফলে হৃদের শান্ত থাকার বিপদটা বুঝলো না, বুঝলো কতটা অগ্নি মশাল জ্বলে আছে হৃদের অন্তরে, বুঝলো না কতটা অগ্নি মশাল জ্বলে আছে হৃদের অন্তরে। স্বস্তির মায়া ভরসার স্থান পেয়ে প্রচণ্ড বিশ্বাসে দু হাতে বেশ শক্ত করে জড়িয়ে ধরে হৃদকে। এতক্ষণের উদ্বিগ্নতা অসহায়তা সব কিছু যেন মুহূর্তেই চলে যায় হৃদের সান্নিধ্য পেয়ে। মায়া হৃদের বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এটা মায়া বিশ্বস্ত আর ভরসার বুক। মায়ার পুরো দুনিয়া একদিকে আর মায়ার মিস্টার ভিলেন একদিকে। আর আর যাই কিছু হোক না কেন মায়ার মিস্টার ভিলেন মায়াকে সেভ করবে সকল পরিস্থিতি থেকে, এতটা মায়ার বিশ্বাস। মায়া স্বস্তির নিঃশ্বাসটা হঠাৎ আটকে আসে আয়নের করুণ পরিস্থিতির কথা চিন্তা করে। আয়নকে বাঁচাতে হবে বলে চট করে চোখ মেলে তাকায়, হৃদের বুক থেকে মুখ উঠিয়ে উদ্বিগ্নতায় বলে, আমাদের সাহায্য করুন মিস্টার ভিলেন। ও ওখানে আয়ান ভাইয়া, আয়ান ভাই রাস্তায়। হৃদের দীর্ঘ সময়ে ধৈর্যের বাঁধ ভাঙে মায়ার মুখে পর পর আয়নের নামটা শুনে। টেনে মায়াকে নিজের বুক থেকে সরিয়ে সর্বশক্তির প্রয়োগ করে ঠাস করে থাপ্পড় মারে গালে। মায়া তৎক্ষণাৎ ছিটকে পড়ল মাটিতে। আকস্মিকভাবে হৃদের হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝল না মায়া। দুর্বল শরীরে পুনরায় হৃদের দেওয়া ব্যথায় কুকড়ে ফুপিয়ে কেঁদে ওঠে ফ্লোরে উপুর হয়ে পড়ে। হৃদ ফের মায়ার বাহু টেনে দাঁড় করিয়ে এক হাতে মায়ার গলা চেপে ধরে, এতটা জোরে ধরে যে মায়া গাল দাঁতের মাড়ির সাথে ছিঁড়েই লেগে যাচ্ছিল মনে হলো। মায়া গালের ব্যথায় হৃদের হাতটা ছোঁড়ানোর চেষ্টা করে ছটফট করে। হৃদ মায়ার গাল চেপে ধরে উঁচিয়ে মায়াকে নিজের মুখোমুখি করে হিংস্র রক্তিম লাল চোখে তাকিয়ে গর্জে উঠে দাঁতে দাঁত পিষে বলে, শরীরে জ্বালা বেশি হ্যাচনকে দিয়ে হয় না, কটা নাগর লাগে? হ্যাঁ, আমি কি বেছে না তোকে সুখ দিচ্ছিলাম না? তারপরও কেন গেলি তোর আয়ননগরের কাছে? কেন বল, কেন? চিৎকার করে ওঠে হৃদ, আবারও মায়াকে ঠাস করে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরিয়ে দিল। মায়া তাল হারিয়ে পড়তে গিয়েও নিজেকে সামলায়। হৃদের কোনো কথাই ওর বোধগম্য হচ্ছে না। হঠাৎ করে হৃদ কেন মায়াকে আঘাত করছে তাও বুঝতে পারছে না। এই পরিস্থিতিতেই বা বিছানা সুখ এসব কোথা থেকে আসলো? মায়া তো আয়নের সাথে বাইরে যেতে চেয়েছিল জুঁইকে সারপ্রাইজ দেবে, সেই জন্য গিফট নিতে। কিন্তু পথিমধ্যে ওদের গাড়ি বাজেভাবে অ্যাক্সিডেন্ট করায় আর যেতে পারেনি এবং পুনরায় এখানে ফিরে আসতে হয়। তবে মায়া তুলনামূলক কম আঘাত পেলেও আয়ন একটু বেশি আঘাত পেয়েছে। আয়নের গুরুতর অবস্থার জন্য এই মুহূর্তে হসপিটালে না নিলে হয়তো বাঁচানো দায়। আর এই জন্যই তো মায়া বারবার আয়নের নামটা নিতে চাচ্ছিল সাহায্যের জন্য, কিন্তু দুর্বলতায়ও ও শরীর কম্পনে কথাটা শেষ করতেই পারল না দ্রুত। তার আগেই হৃদ আঘাত করে বসলো। কিন্তু কেন? এখানে মায়া নিজের দোষটা বুঝতে পারছে না কোথায়। মায়া ভাবলো হয়তো সে হৃদকে না বলে বাহিরে চলে গেছে বলে হৃদ রাগ করেছে। আসলে দোষটা মায়ারই, ও হৃদকে বলে বের হওয়া উচিত ছিল। কিন্তু আয়নে তাড়াহুড়ে কিছু বলতে পারেনি, চলে যায়। মার খেয়েও মায়া ভুল বুঝলো না হৃদকে, বরং তৎক্ষণাৎ দ্রুত এগিয়ে গেল হৃদের কাছে। আঁচলে হৃদের একটা হাত ওর দু হাতের মাঝে নিয়ে কিছু বলতে যাবে তার আগেই বুঝতে পারলো হৃদ ঠিক নেই। হৃদের বেগতিক কম্পিত হাত দুটো বেশ উত্তেজিত করলো মায়াকে। আতঙ্কিত চোখে মায়া সাথে সাথে হৃদের বুকে গালে হাত রেখে চেক করতে করতে বলল, এ কি হয়েছে আপনার? এত কাঁপছেন কেন? শরীর হিম শীতল হয়ে যাচ্ছে কেন?
আপনি ঠিক আছেন তো? আমি হৃদ মায়াকে ধাক্কা দিয়ে মায়াকে নিজের থেকে সরিয়ে তেতে ওঠে বলে, তোর নষ্ট শুরুটা আমাকে ছবি না, তুই নষ্ট হয়ে গেছিস। তোর অপবিত্র হয়ে গেছে। আমার জন্য তুই নোংরা হয়ে গেছিস। দূরে থাক আমার থেকে। কথাগুলো বলতে বলতে হৃদ লাথি মেরে পাশের ফুলের গেটটা ভেঙে টেনে নিচে ফেলে দিতে লাগলো হিংস্রত্ব ভঙ্গিতে। কি নিদারুণ নিষ্ঠুর সেই হিংস্রতা! মায়া হৃদের রাগী হিংস্রতা দেখে মুহূর্তেই ভয়ে সিটিয়ে গেল একপাশে। এমনই শরীর থেকে এখনো রক্ত ঝরছে ওর, তারপর আবার এখন হৃদের অতিরিক্ত আঘাত যেন মায়ার শরীরে সহ্য হচ্ছে না। হৃদ বেহুশ হয়ে চিৎকার করে হিংস্রত্ব প্রকাশে টেনে ছিঁড়ে ফেলতে লাগলো সব কিছু এলোমেলো করে। হৃদের সেই চিৎকারে আত্মা কেঁপে ওঠে মায়ার। কি বলবে, কি করা উচিত বুঝতে পারছে না, শুধু ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। হৃদ সব কিছু চিৎকার করে ফেলতে ফেলতে বলে, মাইন্ডলেস, ফাকিংলেস, টোটালি ব্রেনলেস। সারার জিন্দেগি থু, সামান্য একটা মাইয়া মানুষকে নিজে কন্ট্রোল রাখতে পারলাম না। ধিক্কার জানে তোর এই জিন্দেগিরে। ছ্যা। হৃদের কোনো কথার মর্ম বুঝতে পাওয়া সক্ষম হলো না মায়া, শুধু অসহায় চোখে তাকিয়ে থাকলো হৃদের দিকে। রাত প্রায় 12টার ঊর্ধ্বে। পায়ের ক্রিম কালারের বোরখাটা ছিটা ছিটা রক্তে রক্তাক্ত সর্বাঙ্গে। মাথার হিজাবটাও এলোমেলো হয়ে গেছে রক্তে ভিজে। অশ্রু ভেজা চোখ দুটোতে অনর্গল জল পড়ল। দুর্বল শরীরে এখনো রক্ত ঝরছে, সেখানে আবার নতুন করে হৃদের আঘাতগুলো যেন মায়ার সহ্যের বাহিরে। মায়া অসহায়ত্ব প্রকাশ পেল ওর মুখে সর্বত্রে। ঠোঁট ভেঙে ডুকরে কেঁদে অসহায় মুখ করে করুণ চোখে তাকালো হৃদের দিকে। নেশায় বুধ হৃদ মায়ার অসহায়ত্বতা দেখেও যেন বুঝল না। মায়াকে এড়িয়ে সবকিছু ফেলে টলে চলে গেল বাহিরের দিকে। হৃদের ক্রমাগত শরীর কাঁপছে, দুর্বল হয়ে উঠেছে, যে কোনো সময় অজ্ঞান হয়ে পড়বে। সব কিছু হাতের বাহিরে যাওয়ার আগে হৃদ এখান থেকে সরে গেল। এমনকি হৃদ গেট অবধি যেতে বেশ কয়েকবার খেই হারিয়ে পড়তে নিয়েছিল, কিন্তু নিজের তাল ধরে টলমলে পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। ড্রাইভিং করা অবস্থাতে নেই সে, তারপরও নিজের গাড়িটি নিয়ে বের হতে চাইলে হৃদের পিছন পিছন দৌড়ে যায় হৃদের ড্রাইভার। সে দ্রুততার সঙ্গে হৃদকে গাড়িতে উঠিয়ে গাড়ি টানলো অন্যদিকে। রাস্তার যেই মাথায় আয়ন পড়ে আছে সেদিকে নয়, বরং উল্টো দিকে গাড়ি টানলো। মায়া জানে না হৃদ কোথায় গেল, আর না জানার অবস্থাতে আছে সে। তবে মায়া বেশ কিছুক্ষণ অসহায় মুখ করে তাকিয়েছিল হৃদের গাড়িটি অদৃশ্য হওয়া পর্যন্ত। কিন্তু আয়নের প্রাণের তাগিদে মায়া হৃদকে ভুলে ফের পার্টির ভিতরের দিকে দৌড়াতে চাইল সাহায্যের জন্য। কিন্তু পথির মধ্যে ভাগ্য করে জুঁইয়ের দেখা পেয়ে যায়। মূলত জুঁইও হৃদের পিছন পিছন বের হচ্ছিল জিজ্ঞেস করতে রুমের বিষয়টি সত্যি কিনা, কিন্তু মায়াকে রক্তাক্ত অবস্থায় দেখেও আমলে নিল না নিজের অশান্ত মনের পরিস্থিতি আর কান্নার জন্য। জুঁইয়ের মনে এক মুহূর্তে মায়ার জন্য বেশ ঘৃণা জন্ম নিল। আয়নের সাথে মায়া কিছু একটা ভেবেই যেন প্রচণ্ড বিতৃষ্ণায় তো ফিলিংস আসলো ভেতর থেকে জুঁইয়ের, যার জন্য হৃদের মতো করে জুঁইও মায়ার রক্তাক্ত চেহারাটা ইগনোর করলো, এই ভেবে যে মায়া জুঁইয়ের কাছ থেকে আয়নকে কেড়ে নিয়েছে সারা জীবনের জন্য। কিভাবে বোন হয়ে বোনের সংসার ভাঙলো। জুঁই মায়ার নিজের বোন না বলে আজ মায়ার জুঁইয়ের স্বামীকে নিজের রূপে বশ করে নিল, ভেঙে দিল জুঁইয়ের না হওয়া সংসারটা। আয়ন তো পূর্ব থেকেই মায়ার জন্য পাগল ছিল, আজ হয়তো মায়ার ইশারা পেয়ে আয়নও বিলীন হয়ে গেছে সৌন্দর্যের অতলে। জুঁইয়ের মনে মায়ার জন্য জন্ম নেওয়া সদ্য ঘৃণা যেন ওকেই অন্ধকার করে দেয়, যার জন্য দেখতে চাইল না মায়ার বোরখা পরা অবস্থায় দাঁড়িয়ে আছে ওর সামনে। মাথায় একবারও প্রশ্ন আসলো না মায়া তো বাহিরে, তাহলে পার্টির ভেতরে রুমে কে ছিল? নিশ্চয়ই মায়া ছিল না, সবটাই ফাঁদ ছিল মায়াকে শেষ করার। জুঁই নিজের মনে ক্ষোভে এড়িয়ে গেল মায়ার রক্তাক্ত চেহারাটা। মায়া জুঁইকে দেখে দৌড়ে আসে এবং সাহায্য চায় আয়নের জন্য, কিন্তু এতেও জুঁই ভুল বুঝলো মায়াকে। মায়া যখন জুঁইকে বলল, জুই, জুই আমার সাথে আয়, দ্রুত আয়। আয়ন, আয়ন ভাই। মায়ার মুখে আয়নের নাম শুনে প্রচণ্ড ঘৃণায় হাত সরিয়ে নেয় জুঁই মায়ার থেকে। অসহায় মায়া কি করবে বুঝতে না পেরে উত্তেজিত ভঙ্গিতে ফের জুঁইয়ের হাত দুটো আঁকড়ে ধরতে চাইল সাহায্যের জন্য। জুঁই মায়াকে কিছু বলতে না দিয়ে হঠাৎ করে হিংস্রতা প্রকাশ করে
প্রাণপণে শক্তিতে মায়াকে ধাক্কা মেরে ফেলে দেয় ফ্লোরে। আকস্মিক ঘটনায় আবারও মায়া মুখ থুবড়ে পড়ল ফ্লোরের উপর। আবারও ব্যথা পেল পূর্বের ব্যথিত জায়গাতে। বারবার ব্যথায় মায়া এবার হুহু করে কেঁদে ওঠে মাটিতে আছড়ে পড়ে। মায়ার ভালোবাসার মানুষগুলো আজ এমন করছে কেন? তাদের কাছে সাহায্য চাইতে গেলে তারা কেন কারণে মায়াকেই আঘাত করতে চাইছে? কেন তাদের চোখে মায়া রক্তাক্ত শরীরটা পড়ছে না? সবাই কেন মায়াকে এতটা আঘাত করছে? জুই মায়া কান্না করে শব্দে ঘৃণা শাসিয়ে বলল, আজকের পর তুই আমার সাথে জীবনেও কথা বলবি না, একদম দূরে থাকবি। পর কখনো আপন হয় না, সেটা আজ তুই প্রমাণ করি। শান্তি হয়েছে তো, এবার আমাকে ধ্বংস করে দোয়া করি তুইও ধ্বংস হয়ে যা, তোর জীবনে অন্ধকার নেমে আসুক, তুইও আপনজন হারাবি, অভিশাপ দিলাম তোকে। কথাগুলো বলেই জুঁই তৎক্ষণাৎ জায়গা ছাড়লো কাঁদতে কাঁদতে। সোজা পার্টির ভিতরে চলে গেল মায়ের অনবরত ডাক ইগনোর করে। একবার পিছন ফিরে পর্যন্ত মায়াকে দেখতে চাইল না। মায়া শরীরে নীল ব্যথায় কুঁকড়ে উঠে আবার ডাকলো জুঁইকে। জুই, জুই প্লিজ যাস না বোন, আমি সত্যি বিপদে আছি, সাহায্য কর আমাকে। দলা পাকিয়ে আসে কষ্ট ডুকরে কেঁদে ওঠে মায়া। কেন সবাই ওকে ভুল বুঝছে? কি এমন করেছে মায়া? কেন ওকে কেউ সাহায্য করতে চাইছে না? মায়া কাঁদতে কাঁদতে আস্তে ধীরে কোনো রকমে উঠে বসলো ফ্লোরে। অসহায় মুখে তাকালো জুঁইয়ের যাওয়ার দিকে। মায়া আর কোনো কাজে সাহায্য চাইলো না, কারণ কেউ মায়াকে সাহায্য করছে না, বরং সবাই মায়াকেই আঘাত করে শান্তি পাচ্ছে। মায়া ব্যথায় কাতর হয়ে দুর্বল পায়ে কোনো রকম উঠে আবারও দৌড়ে গেল আয়নের কাছে। আবছা আলোয় অন্ধকারে আয়নের সামনে হাঁটু গেড়ে বসতেই বৃদ্ধ দারোয়ান লোকটি উদ্বিগ্ন কণ্ঠে বলল, কাউরে আনো নাই কেন? পোলাডারে তাড়াতাড়ি ডাক্তার দেখাইতে হইব, নয়তো বাঁচবো না মনে হয়। মায়া মুখ চেপে ডুকরে কেঁদে উঠে আয়নের কাঁধে হাত রেখে আলতো নাড়িয়ে কাতর কণ্ঠে কেঁদে ওঠে বলে, কি করব আমি? কেউ আমাকে সাহায্য করছে না তো, সবাই আমার উপর রেগে আছে, সাহায্য করার বদলে উল্টে আঘাত করছে আমাকে। মায়ার কথায় বৃদ্ধ লোকটা অসহায় মুখে তাকালো মায়ার দিকে। মায়া আয়নের কাঁধ নাড়িয়ে আলতো স্বরে ডেকে বলে, ভাইয়া, ভাইয়া শুনছেন আমাকে? শরীরে একটু জোর করতে পারবেন? আমরাই আপনাকে হসপিটালে নিয়ে যাব ভাইয়া। মায়া সবগুলো কথাই কর্ণপাত হলো আয়নের, কিন্তু নিঃশক্তির জন্য চোখ মেলে তাকাতে কষ্ট হচ্ছে তারপরও মায়ের কথায় গলা টেনে কোনো রকমে বলল, মায়া, জুইকে ডাকো। জুই আসবে। আসো না তো ভাইয়া, আমি গিয়েছিলাম জুইয়ের কাছে সাহায্যের জন্য, ও আসেনি, উল্টো আমার উপর রাগ দেখালো। কেন জানি। কি করব ভাইয়া? কিভাবে আপনাকে হসপিটালে নিয়ে যাব? আমার আমার ভয় করছে। প্লিজ ভাইয়া, আমাদের ধরে ওঠার চেষ্টা করুন। মায়া আর দারোয়ান মিলিতভাবে আয়নের দু হাত ওদের দুজনের দুই কাঁধে তুলে নিয়ে আয়নকে উঠে দাঁড় করাতে চাইল, কিন্তু আয়নের নিস্তেজ শরীর নিয়ে উঠতে পারল না, বরং আবারও লুটিয়ে পড়ল রাস্তায় মায়া আর দারোয়ান লোকটিকে নিয়ে। মায়া অসহায় হয়ে কেঁদে উঠল। সে নিজেও প্রচুর দুর্বল, তারপরও জোর খাটাচ্ছে আয়নকে বাঁচানোর। কিন্তু এভাবে কতক্ষণ? মায়ার কপাল ও হাত বেয়ে এখনো রক্ত ঝরছে, দুই হাঁটুতেও ব্যথা পেয়েছে অনেক। তারপর আবারও জুঁইয়ের পুনরায় আঘাত করাটা ছিল অতিরিক্ত। এই দুর্বল শরীরে অনেক দৌড়াদৌড়ি হচ্ছে বারবার। মায়া হাঁপিয়ে উঠে দুর্বল হাতে আবারও আয়নের কাঁধ চেপে ধরে টেনে দারোয়ানের সাহায্যে গাড়ির সাথে হেলান দিয়ে বসালো। মায়ার কান্নায় বৃদ্ধ দারোয়ান লোকটা এবার তড়িৎ গতি করে বলে ওঠে, এই মাইয়া এইভাবে হইব না, আমাদের দ্বারা সম্ভব নয়। এত বড় পোলাডারে আলগানো মানুষ লাগবো। একটা কাজ করো, তুমি এইখানেই তাহো, আমি ভিতর থাইকা কাউরে খুঁজা লয়াই। মায়া মাথা নাড়তেই বৃদ্ধ লোকটার লাঠি হাতে রাস্তা ছেড়ে ভেতর দিকে দৌড়ালো। আবছা অন্ধকারময় রাস্তার পাশে ল্যাম্পপোস্ট আছে, তবে অনেকটা দূরে। এখানে তেমন একটা আলো নেই। আয়নের গাড়িটিও অর্ধেক ভেঙে পুড়ে গেছে।
আয়নের সামনের দিক থেকে চ্যাপ্টা হয়ে আছে। এজন্য আয়ন ও মায়া এতটা ব্যথা পেয়েছে। মায়ার তুলনায় আয়ন বেশি ব্যথা পেয়েছে। মায়া ঠোঁট কামড়িয়ে কেঁদে আয়নকে ধরে রাখলো। আয়ন অলরেডি জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন মায়া জোর করে ওঠাতে গিয়ে যন্ত্রণায় অসহায় মায়ার শরীরও ঢুলছে। যে কোনো সময় সেও জ্ঞান হারাবে, কারণ শরীরে অবশিষ্ট শক্তি আর নেই দৌড়ানোর মতো। অল্প কিছুক্ষণের মধ্যে যদি কেউ না আসে তাদের সাহায্যের জন্য, তাহলে মায়াও জ্ঞান হারাবে আয়নের মতো করে। আয়নের দিকে তাকিয়ে মায়া দ্রুত নিচের হাতের রক্তাক্ত মোজা দুটো খুলে আয়নের মাথা চেপে ধরলো তৎক্ষণাৎ। আয়নের মাথার রক্ত এই মুহূর্তে পড়া বন্ধ না করলে আরও ক্ষতি হয়ে যেতে পারে ভেবে চেপে ধরে রাখলো। মায়া আয়নের কপাল চেপে ধরে সামনে তাকালো দারোয়ান লোকটার যাওয়ার পিছন দিকে। এই তো দেখা যাচ্ছে সে রাস্তা দিয়ে দৌড়ে সেন্টারে গেটে ভিতরে প্রবেশ করতে চাইছে, কিন্তু তার আগে সেখানে একটি লোকের আগমন ঘটে। আর দারোয়ান লোকটা হাত নেড়ে নেড়ে মায়াদের দিকে আঙুল তাক করে কিছু দেখাচ্ছে। হয়তো মায়াদের সাহায্যের জন্য লোকটা বলছে কিছু। দূর থেকে মায়া লোকটার চেহারা দেখতে পাচ্ছে না, তবে মায়া আশ্বস্ত হলো এইবার হয়তো কেউ ওদের সাহায্য করবে। কিন্তু মায়ার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ হলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। চমকিত মায়া আটকে ওঠে যখন অপরিচিত লোকটা দারোয়ানের মাথায় আঘাত করে বসে, তাও দারোয়ানেরই হাতের লাঠি চিপিয়ে। দারোয়ান লোকটাকে পর পর আঘাত করতে দেখে মায়া তৎক্ষণাৎ চিৎকার করে ওঠে অপরিচিত লোকটির উদ্দেশ্যে, না মারতে বলে। উত্তেজিত মায়া তৎক্ষণাৎ অজ্ঞানরত অবস্থায় আয়নকে গাড়ির সাথে হেলান দিয়ে বসিয়ে ফের দৌড়ালো দারোয়ান চাচাকে সাহায্য করতে। তবে এইটাই যেন মায়ের ভুল হলো, কারণ এই মুহূর্তে অন্য কেউ নয়, বরং মায়াই ওদের টার্গেট ছিল। আর যারা মায়াকে সাহায্য করতে এগিয়ে আসছে তাদের আহত করছে তারা। আয়ন বা দারোয়ানকে তারা মৃত্যু দিবে না। মায়াকে ছাড়া অন্য কাউকে মারা তাদের উদ্দেশ্য না। মায়া সেদিকে দৌড়ে যায়। অপরিচিত লোকটার চেহারা দেখার আগে উত্তেজনায় চিৎকার করে হাঁটু গেড়ে বসে বৃদ্ধ দারোয়ানটার শিকারায়। হাঁটু গেড়ে বসে বৃদ্ধ দারোয়ানের শিওরে ব্যথায় কাতরাচ্ছেন তিনি। কপাল গাল ফেটে ঝরে রক্ত ঝরছে গলগল করে। মায়া হুহু করে চিৎকার করে ওঠে বৃদ্ধ দারোয়ানের কপাল চেপে ধরে। বৃদ্ধ লোকটাকে বাঁচানোর তাগিদে মায়া এদিক সেদিক তাকিয়ে চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু আফসোস কেউ এদিকে আসলো না মায়ার সাহায্যে। উত্তেজনায় মায়া বৃদ্ধ দারোয়ানকে বলল, চাচা চাচা, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনাকেও ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি নিজে গিয়ে এবার কাউকে ডেকে আনছি। আমার আরিফ ভাইয়া ভেতরে আছে, অনেক ভালো মানুষ। আমার ভাইয়া আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি এক্ষুনি যাব আর ভাইয়াকে নিয়ে আসবো। আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আপনার। সত্যি বেবি, কিছু হবে না তো দারোয়ান চাচা? মায়া চমকে সামনে তাকায়। পিছন দিকে আলো থাকায় লোকটার মুখ স্পষ্ট না মায়ার চোখে, তবে কণ্ঠটা মায়ার পরিচিত মনে হলো। কোথায় যেন মায়া শুনেছিল এই কণ্ঠটা, কিন্তু মনে করতে পারছে না। মায়া বৃদ্ধ লোকটার মাথাটা নিচে রেখে উঠে দাঁড়ালো। ভয়ে বুক ধড়ফড় করে কেঁপে কেঁপে উঠে সামনে আগালো। মুখোমুখি হতেই মায়ের চোখে চেহারাটা স্পষ্ট হলো। মায়ের চমকে উঠে আতঙ্কিত গলায় শুধালো, আপনি? ঠাস! মায়া কথাটা বলতে দেরি, ছিটকে রাস্তায় পড়তে দেরি হলো না। প্রচন্ড শক্তিতে কেউ মায়ার মাথায় লাঠি উঠিয়ে বাড়ি মারলো, যার ফলে মায়া ছিটকে পড়লো রাস্তায়। মায়া দুর্বল শরীরটা অবশেষে নিস্তেজ হলো। সমস্ত সত্তা ছেড়ে রাস্তায় উঠে হয়ে পড়ে গেল। জ্ঞান তখনও হারায়নি। কোনো রকম কায়াটা নড়ছে, নড়াচড়া শক্তি নেই। তবে চোখ দুটো খোলা, মাথার রক্ত চোখের পাতা চুইয়ে চুইয়ে পড়ছে হিজাব ভেদ করে রাস্তায়। মায়ার রক্তে রঞ্জিত হলো রাস্তাটা। মায়ার বড় বড় নিঃশ্বাস ফেলে ভেসে যাওয়া রক্তের স্রোতের বিদুর ঢেউ কাটছে তুলিতে। তারপরও মায়া নিস্তেজ চোখে তাকালো আঘাতকারী হিংস্র চোখ দুটো দিকে। কি নিদারুণ নিষ্ঠুর সেই পরিচিত চোখ জোড়া! মায়াকে মেরেও যেন আশ মিটছে না তার, বরং পুনরায় আঘাত করা তীব্র ক্ষুব্ধ চোখে মুখে প্রকাশ পাচ্ছে যেন। মায়া দুটো মানুষকেই চেনে, একজন মায়ার বেশ পরিচিত, অন্যজন সাময়িক দেখায় পরিচিত মানুষ। কিন্তু তারা দুজন মায়াকে মারতে চায় কেন তা জানে না মায়া।
কারোর সাথেই মায়ার শত্রুতা নেই। দুজন মানুষের মধ্যে কথা চলল। তখনই মায়ার কানে আসলো পুরুষালী কণ্ঠে কথাগুলো। মরে টয়ে যায়নি তো? ইস, খুব ইচ্ছে ছিল রিক খানের নায়িকাকে শুয়ে দেখা, আর সেটা ভিডিও করে রিক খানকে দেখানো। উফ, দিলে তো মেরে। মাকে আঘাত করা মেয়েটি তৎক্ষণাৎ তেতে উঠে বলে, বেশ করেছি, হারামজাদি বেঁচে থেকে আমার সংসারটা ধ্বংস করে দিল। কি মনে করেছিস রিক খান একে প্রোটেক্ট করে আমার হাত থেকে বাঁচিয়ে নিবে? এর জন্য আমার সুখের সংসারে আগুন লেগেছে। এত সহজে একে আমি সুখের সংসার করতে দিব স্বামী? পেটের টুকরো টুকরো করে কুকুরকে না খাওয়ালে আমার মনে শান্তি মিলবে বলে মনে হয় তোমার? ছেলেটি বিরক্তি প্রকাশ করে বলল, তারপরও আগে না হয় আমি একটু শুয়ে দেখতাম, তারপর বাদে। কিন্তু তা না করে আগেই মেরে দিলেন কেন? মেয়েটি দ্বিগুণ তেতে উঠে বলল, সব পুরুষ জাতি এক, মেয়ে মানুষকে ঘে জিহ্বার লালাই শুধু। রিক খানের ইউজ করা জিনিসের প্রতি এত ইন্টারেস্ট, পুরুষত্ব আছে কি নাই? তাছাড়া এই মেয়েকে এই মুহূর্তে না মারলে যে কোনো সময় রিক খানের লোকজন চলে আসতে পারে এখানে, তখন আরও ঝামেলা হবে আমাদের। রিক খানকে সহজভাবে নেওয়াটা ঠিক হবে না। ছোট মানুষ, ড্রাগসে থাকলেও নিশ্চয়ই বউয়ের খেয়াল তার আছে। এমনি বউকে আমাদের জন্য ছেড়ে রাখবে না, তাই ভালোই ভালোই আগে মেরে কেটে ফেলি, নয়তো বিপদ বাড়বে বই কমবে না। তুমি মাইকে ছুবে তার ডিএনএ দিয়ে তোমাকে বের করে দিবে রিক। এতে করে তুমি ফাঁসবে, সাথে আমাদেরও ফাঁস হবে। তাড়াতাড়ি বন্দুকটা দাও, হারামজাদিকে মেরে দ্রুত কেটে পড়ি। ছেলেটি বেশ বিরক্তির সহিত কোমরে গুজে রাখা বন্দুকটি বের করে তুলে দেয় মেয়েটির হাতে। মায়াকে তার প্রথম দিনই বেশ মনে ধরেছিল। সেই থেকেই মনে তীব্র ইচ্ছা ছিল মায়াকে মারার আগে অন্তত একটা বার নিজের চাহিদা মেটাবে। এমন অপ্সরা মায়াবী সুন্দরী মেয়ে তার লাইফে খুব কমই এসেছে। যারা এসেছে তাদের সে ছাড়েনি। এবার সে কারো ইউজ করাই হোক অথবা খাস মালই হোক, তার ভোগ করতে পারবে। মেয়েটির হাতে বন্দুক তুলে মায়ের মুখের দিকে তাক করে দাঁড়ালো। মায়া নড়াচড়া বিহীন ঝাপটা চোখে তাকালো মেয়েটির হাতে বন্দুক চেপে ধরার দিকে। অনুভূতি প্রকাশ করার সত্তা রইল না, বরং গেট ধরে সেন্টারের ভিতরের দিকে তাকালো, যেখানে আসিফ বডিগার্ডদের নিয়ে প্রাণপণে দৌড়ে আসছে মায়াকে বাঁচানোর জন্য। প্রত্যেকের হাতে বন্দুক, তাদের সাথে আরিফ আছে। আতঙ্কিত মুখে বারবার মায়ের নাম ধরে ডাকছে আর চিৎকার করছে। সেই মুহূর্তে যেন মায়ের হৃদের চিন্তাটা হলো। হৃদ ঠিক আছে কিনা ভেবে রক্তপাতের সাথে চোখের জলও করালো। মায়া হৃদের সাথে আর মৃত্যু পর্যন্ত সংসার করার ইচ্ছাটা ছিল প্রবল, কিন্তু ভাগ্য সহায় হবে না ভাবেনি। হঠাৎ করে এইভাবে সবটা শেষ হয়ে যাবে ভাবেনিও। মায়া মরতে চায় না, হৃদকে নিয়ে বেশ করে বাঁচতে চায়। হয়তো মানুষের সব আশা পূরণ হয় না, মায়ারও এই আশাটা অপূর্ণ থেকে যাবে। আপন জন সাথে শেষ দেখা আর হবে কিনা তাও জানে না। যদি জানতো তাহলে তাদের শেষ বার করে হলেও মায়া শুধু এতটাই বলতো যেন তারা সবাই মায়ার মিস্টার ভিলেনকে দেখে রাখে মায়া যাওয়ার পর, কষ্ট যেন না দেয়। থাক, বিকট গুলির শব্দে চারপাশ ধ্বনিত হলো। মুহূর্তেই মায়ের নিস্তেজ শরীরটা কেঁপে ওঠে, মৃদু নড়ে নিস্তব্ধ হয়ে গেল। রক্তের ছিটা ছিটকে পড়লো মায়ার মুখে এবং সর্বত্র। মায়া মেরে রাখা চোখ দুটো এই মুহূর্তেই ক্রমশ বুঝে গেল আসিফের আসতে দেখে। নিস্তব্ধ সত্তাটা পড়ে রইল রাস্তায়। তারপর 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 আর জানে না মায়া। তারপর আর কিছু দেখারই বা রইল না ওর। মায়ের চোখ বন্ধ করার সাথে সাথে যেন সব কিছু অন্ধকারে তলিয়ে গেল। ভালোবাসায় সূর্য ঢলে গেল পশ্চিম আকাশে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।